ঠিক আছে। ফেসবুকে আজকেরটা ইউটিউবে পাবা, আজকেরটা ইউটিউব লিংক দিয়ে দিব টেলিগ্রামে। তড়িৎ রসায়ন এগুলো তো অনেক পরের টপিক, তড়িৎ রসায়ন এক্ষুনি হবে না। দেখো তোমরা কোচিং, বিভিন্ন কোচিং এ আছো যারা, তারা এক ক্লাসে সবকিছু শেষ করে দিচ্ছে। আর আমার এখানে অ্যাটলিস্ট 8 থেকে 10 দিন, 10 দিন করে নিব মিনিমাম একটা চ্যাপ্টার। আমি এই চ্যাপ্টারটা 10 দিনে শেষ হবে, যেমন 5টা লেকচার আমি 10 দিনের মধ্যে কভার করব এই চ্যাপ্টারটা। আর কিছু কিছু লেকচারে একটু 6টা এরকম লাগবে। প্রথমটার মতো 9টা অত দূর যাবে না, কারণ ওইটা স্লোলি পড়াইছি। এগুলো একটু সময় দিয়ে আমি চেষ্টা করব 5-6টা লেকচারে শেষ করতে। সুতরাং এটার সাথে তোমরা কখনো এই কোচিং এর সাথে আমি এটা তুলনা করলে হবে না, ঠিক আছে? এটা যে কোচিং এ এই চ্যাপ্টার পড়াচ্ছে এটা পড়ান, এটা এরকম করলে লেকচার শেষ হবে না। ওই যে অনেকের ব্রাঞ্চে এখনো লেকচার শুরু হয়নি। জৈব যৌগ দেখি কোনটা, জৈব যৌগ 2-1টা ক্লাস নিতে পারি, এটা শেষ করে দেখি। আচ্ছা আমরা আজকের লেকচার শুরু করি। আজকে টাইপ 3 চেষ্টা করব আজকে 4-5টা টাইপ শেষ করতে। একটু দিবা, মানে আমি যে কোশ্চেন দেখাই তো ওই কোশ্চেন দেখাইতে যে একটু লেট হয়, তাছাড়া এমনি দ্রুতই পড়াবো। আজকে টাইপ 3 হলো কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা মোটামুটি সবাই ধারণা আছে, আমি জাস্ট পরিচয়গুলো আর একবার করে দিয়ে যাব। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে এটা জানার আগে আমরা কোয়ান্টাম সংখ্যা যে 4টা এটা বললেই কোয়ান্টাম সংখ্যা হয়ে যায়। প্রথম আসি প্রধান কোয়ান্টাম সংখ্যা। 4 প্রকারের যে কোয়ান্টাম সংখ্যা এটা বর্ণনা দিলেই এটা সংজ্ঞা হয়ে যায়। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা যেটাকে আমরা প্রকাশ করি হলো এন দ্বারা, ঠিক আছে? এই এন কিভাবে আসে? এন এর মানগুলো আসে 1, 2, 3, 4। প্রধান কোয়ান্টাম সংখ্যা বেসিক্যালি কক্ষপথগুলোকে বোঝানো হয়। নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে সকল বৃত্তাকার কক্ষপথ আছে সেগুলোকে প্রধান কোয়ান্টাম সংখ্যাই বলে। এদের n = 1, 2, 3, 4 এটা দ্বারা প্রকাশ করা হয়, অথবা কে, এল, এম দ্বারা প্রকাশ করা হয়। এটা তার জানার কিছু নাই। আমরা পরেরটাতে চলে যাই, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এগুলো কে আবিষ্কার করছে এগুলো তোমরা ম্যাথের জন্য পড়তে হবে, তোমাদের বই দাগানো যখন ক্লাস নিব তখন বলবো যে এগুলোর আবিষ্কারক কে। সহকারী কোয়ান্টাম সংখ্যা যেমন এটার আবিষ্কার সমারফিল্ড, এটা আসে, প্রধানটা আসে না, কারণটা সবাই জানে। সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা আরেকটা নাম হলো অ্যাজিমুথাল। এই অ্যাজিমুথাল নামেও কিন্তু একে চিনতে হবে। এমনিও আরেকটা নাম আছে সাবসিডিয়ারি। সাবসিডিয়ারি অ্যাজিমুথাল বা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা প্রকাশ করি হলো এল দ্বারা। এই এল এর মানগুলো কিভাবে নেওয়া হয়? 0 থেকে n-1 পর্যন্ত। 0 থেকে মানগুলো n-1 পর্যন্ত কাউন্ট করা হয়। কেমন জিনিসটা আমরা যদি বলি, নিচে যাওয়া যাবে না। ওকে, 0 থেকে n-1, উপরে থেকে মুছি আর নিচে লিখি। আজকে একটু জায়গা কম হয়ে গেছে। তাহলে 0 থেকে n-1 আমার যদি বলা হয় যে n এর মান 1, তাহলে l এর মান হবে কত? 0। n-1 পর্যন্ত নিতে হবে। n এর মান যদি আমি বলি 2, তাহলে l এর মান হবে কত? 0 আর 1, ঠিক আছে? আর এই এল এর যে মান তার উপরে ডিপেন্ড করে উপস্তর গুলো লেখা হয়, উপশক্তি স্তর বা উপস্তর বলে। এল এর মান যদি 0 হয়, এল এর মান 0 হলে সেটাকে আমরা বলি উপস্তর এস। 1 হলে আমরা বলি পি, 2 হলে আমরা বলি ডি, 3 হলে আমরা বলি এফ, 4 হলে বলি জি, 3 হলে বলি এফ। এরপরের গুলো এখনো তৈরি হয় নাই, নিচে যাওয়া যাচ্ছে না। 3 হলে বলে এফ, ঠিক আছে? এটা সবাই জানো, সমস্যা নেই। 2 হলে ডি, 3 হলে এফ উপস্তর। আমরা এরকম কিছু লিখে দেখাই একটু। যদি এখন বলি আমি যে এন এর মান 1, তাহলে এল এর মান হওয়া সম্ভব 0, ঠিক আছে? তার মানে এখানে এই যে 1 আর এটা 0, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1s। কারণ কেন লিখলাম? এই যে কক্ষপথ 1 আর 0 জন্য এস উপস্তর। যদি আমরা বলি এন এর মান 2, তাহলে এল এর মান হয় 0 আর 1, তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 2, 0 জন্য এস আর 1 এর জন্য হলো পি। যেহেতু দ্বিতীয় কক্ষপথ, একটাকে লিখলাম 2s আর একটাকে 2p। যদি n এর মান আমি বলি 3, তাহলে l এর মান হয় 0, 1, 2।
তাহলে একটা হবে 0 এর জন্য একটা হবে s, 1 এর জন্য একটা হবে p, 2 এর জন্য আরেকটা হবে d। যেহেতু তৃতীয় কক্ষপথ, এটাকে 3s 3p 3d লিখতে পারি। যদি আমি বলি n এর মান 4, তাহলে n এর মান 0 1 2 3। তাহলে 0 এর জন্য একটা s, 1 এর জন্য একটা p, 2 এর জন্য একটা d, 3 এর জন্য একটা f। যেহেতু চতুর্থ কক্ষপথ নিয়ে কাজ করতেছি, তাহলে এটা 4s 4p 4d 4f। এ ধরনের হিসাবগুলো কেন দরকার? কারণ একটু পরে যখন আমরা শুদ্ধি পরীক্ষা যাচাই করব, মানে কোনটা সঠিক, তখন এগুলো যদি না বুঝি তো অ্যান্সার দেওয়াটা কঠিন হয়। এটা সবাই জানো আশা করি। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা শেষ, আমরা 3 নাম্বার কোয়ান্টাম সংখ্যাতে যাব। সেটা হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, চুম্বক ক্ষেত্রের প্রভাব যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। ম্যাগনেটিক ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এটা জিম্যান, বিজ্ঞানী জিম্যান এর প্রভাব আবিষ্কার করছিল। এর নাম, একে প্রকাশ করা হয় এম দ্বারা। বিজ্ঞানী জিম্যানের আবিষ্কারক। দেখো, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে এম দ্বারা প্রকাশ করা হয়। এম এর মানগুলো কি হবে? এম এর মান হবে এল এর জন্য এম এর মান হবে -L থেকে 0 সহ +L পর্যন্ত। তাহলে এল এর জন্য এম এর মানগুলো হবে -L থেকে 0 সহ +L পর্যন্ত। আমি যদি একটা এল এর মান 1 বসাই, তাহলে সেখানে ওই এম এর মানটা কি হবে? প্রথমে মাইনাসটা, তাহলে -1 0, আর একটা হবে +1। একইভাবে যদি এল এর মান 2 বসাই, আমি এখানে এল এর মান যদি আমি 2 বসাই, তাহলে এম এর মান কি হবে? -2 -1 0 +1 +2। ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, এই যে মানগুলো থেকে আমরা কি দেখতে পাই সেটা আমরা বলতে পারি যে অরবিটাল। লেখো, এম এর মান ই অরবিটাল নির্দেশ করে। এম এর মান কি নির্দেশ করে? অরবিটাল নির্দেশ করে। ঠিক আছে? অরবিটাল বা ইলেকট্রনের ঘর নির্দেশ করে। কিভাবে আসে জিনিসটা আমরা আবার একটু দেখবো। প্রথমে আমরা বলছিলাম যে এল এর মান 0 হলে সেক্ষেত্রে এম এর মানটা কি হবে? 0। ঠিক আছে? আর এল এর মান 0 মানে সেটা কোন উপস্তর? 0 হলে সেটা এস উপস্তর। আর এস উপস্তরের জন্য এম এর মানটা কি হবে? শুধু একটাই মান হবে। তাহলে এই যে এল এর জন্য এস, এম এর মান একটা বলে এস এর ঘর আসলে এরকম একটা। যদি আমি বলি এল এর মান 1, তাহলে সেটা পি উপস্তর। তাহলে পি এর জন্য এম এর মান হয় কি? পি এর জন্য এম এর মান হয় একটা -1, একটা 0, আর একটা +1। তো এই যে তিনটা মান আসলে তিনটা ঘরের জন্য প্রযোজ্য। কয়টা ঘর হবে? তিনটা। একটা হবে -1 এর ঘর, একটা 0 এর ঘর, একটা। এখন এই যে পি, একটা নাম আছে, একটা হলো পি এক্স, একটা পি ওয়াই, আর একটা পি জেড। এখানে অনেকেই যে এই যে পি এক্স এর কোন কোনটা মান, এটা আসলে কোনো নির্দিষ্ট না। বেশিরভাগ মতামত দিচ্ছে যে পিজেডটাকে 0 ধরা যায়, আর এই পি এক্স আর পি ওয়াই কে কি ধরছে, যে পি এক্স 50% ক্ষেত্রে এটা +1 অথবা -1। অর্থাৎ পি এক্স কখনো +1 ধরা যাবে, পি এক্স কে কখনো -1 ধরা যাবে। একই কথা, পি ওয়াই কে কখনো +1 ধরা যাবে, কখনো -1 ধরা যাবে। কি হয়েছে? আচ্ছা, বোর্ডে কি স্পেস কম মনে হচ্ছে, নাকি স্পেস বাড়াই দিব? একটু জুম করে ফেলছে। আচ্ছা দাঁড়াও, আর একটু জুম কমাই দিই। জুম একটা বেশি দেওয়া হয়ে গেছে। ফিক্সড না, -1 0 +1 কোনটাকে যে কার মান এটা ফিক্স না। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা মতামত দেওয়া হয়েছে যে পিজেডটাকে 0 ধরা যায়, আর পি এক্স আর পি ওয়াই টাকে সম্ভাব্যতা হিসেবে ইয়ে করছে। যে পি এক্স
50% ক্ষেত্রে এগুলো হয় +1, আর 50% ক্ষেত্রে এটা -1 ধরা যেতে পারে। ঠিক আছে, 50% ক্ষেত্রে px-টাকে +1, আবার 50% ক্ষেত্রে ওটাকে -1 ধরা যায়। একই কথা py এর জন্য 50% ক্ষেত্রে এটা +1, আবার 50% ক্ষেত্রে এটা -1, নিচে যাওয়া যাচ্ছে না। তাহলে একই জিনিস px আর py, px বা py 50% 50% পসিবিলিটি আছে যে এটা 50% 50%, অর্থাৎ কোন জায়গায় যদি তুমি বলো যে কোনটার মান ফিক্সড, এটা কিন্তু কখনো ফিক্সড না। আর যেহেতু ফিক্সড না, সুতরাং এখান থেকে কোনো কোশ্চেন করবে না যে px কোনটা 1 কোনটা 0 কোনটা প্লাসের জন্য, এগুলো কখনোই দিবে না। আচ্ছা, তাহলে এল এর মানের জন্য আমরা দেখলাম একইভাবে যদি এল এর মান 2 হয় তা সেটা আসলে ডি উপস্তর, আর ডি এর যে মানগুলো আমরা পাই -2, -1, 0, +1, +2, এই যে 5টা মানের জন্য 5টা ঘর, এর 5টা ঘর হবে এরকম। এক্ষেত্রেও এরকম যেগুলো আসলে ফিক্সড কোনো মান হয়ে যায় না। এর যে নামগুলো আছে dxy dyz dzx, এগুলো আমরা একে দেখাবো, এগুলো রিটেনের জন্য লাগবে, পরের পরের টাইপে আছে। তাহলে এল এম জানলাম আমরা। এখন দেখো, এই যে যদি বলা হয় আমাকে যে ডি এর কয়টা ঘর, তাহলে 5টা ঘর। একইভাবে এল এর মান যদি 3 হয় সেটা এফ, এফ এর জন্য এম এর মান আসে কি -3, -1, সরি -2, -1, 0, +1, +2। তা আগেই আমি বলছিলাম যে এম এর মানগুলো আসলে কি নির্দেশ করে, অরবিটাল নির্দেশ করে। তো এখান থেকে আমরা পেয়ে যাই যে কার কয়টা অরবিটাল। এস এর যেহেতু একটাই মান, তাহলে এস এর অরবিটাল কয়টা হয় আমার, এস এর একটাই অরবিটাল। যদি আমি বলি পি এর মান 3টা, তাহলে পি এর অরবিটাল কয়টা হবে, 3টা হবে। পি এর মান যেহেতু 3টা, পি এর জন্য এম এর মান, ডি এর জন্য এম এর মান যেহেতু 5টা, তাহলে এর অরবিটাল হবে 5টা। আর এফ এর জন্য আমরা দেখতে পাচ্ছি যে এম এর মান হলো 7টা, তাহলে এফ এর অরবিটাল হবে 7টা। তাহলে এক একটা মান হলো এক একটা ঘর, এটা মনে রাখতে হবে যে এম এর যে প্রত্যেকটা মানই হলো একটা একটা ঘরকে নির্দেশ করে বা একটা একটা অরবিটালকে নির্দেশ করবে। আর সেই অরবিটালে 2টা করে করে ইলেকট্রন থাকতে পারে, সেই অরবিটালে এক একটা কয়টা করে ইলেকট্রন থাকতে পারে, 2টা করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে 3টা কোয়ান্টাম সংখ্যা মোটামুটি এই। এরপরে চতুর্থ কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা বলি স্পিন কোয়ান্টাম সংখ্যা, বেশি আর গভীরে যাওয়ার দরকার নেই কারণ সবাই এই জিনিস পারো। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। এই এস এর মান হলো +12 আর -12। এখন কোশ্চেন হতে পারে যে +12 আর -12 কেন হয়, অন্য মান হয় না কেন? এটা আসলে এই যে মানটাই +12, যে সকল কণাগুলো 720 ডিগ্রি কোণে ঘুরে আসলে তাদের আগের অবস্থায় রিগেন করে, মানে ঠিক আগের অবস্থায়, সেটাকে আমরা, সেই কণাগুলোর স্পিনটাকে আমরা +12 আর -12 দিয়ে প্রকাশ করি। +12 কেন, দেখো, একটা যদি পৃথিবী হয়, পৃথিবীর উত্তর মেরুটাকে তুমি যদি +12 ধরো, দক্ষিণ মেরুটা হবে -12। একই কথা, যদি উত্তর মেরুকে -12 ধরো, উত্তর দক্ষিণ মেরুকে কি হবে, +12 হবে। তো এই কারণে প্লাস আর -12 দুইটা দিক প্রকাশের জন্য বা দুইটা ঘূর্ণনের আলাদা দিক প্রকাশের জন্য এটা করা হয়। আর এই হাফ বলা হচ্ছে কারণ কি, কারণ যে সকল কণাগুলো 720 ডিগ্রি কোণে ঘুরলে তার আগের অবস্থানে আসে তাদের স্পিনকে সবসময় +12 বা -12 লেখা হয়। আর যেগুলো পূর্ণ স্পিন আছে সেই কণাগুলোকে বলা হয় হিগ বোস কণা, যা বোসন কণা যেটা শুনছো না তোমরা, ওই কণাগুলোর স্পিন পূর্ণ সংখ্যায় হয়। আর এগুলো হলো ফার্মিয়ন কণা। ফার্মিয়ন কণার স্পিন সবসময় কেমন হয়, এই যে হাফ হয়, ঠিক আছে, পূর্ণ সংখ্যা হয় না। এগুলো হলো ফার্মিয়ন কণা, ইলেকট্রন প্রোটন নিউট্রন এগুলো ফার্মিয়ন কণা, এগুলো দরকার নাই তোমাদের। তাহলে আমরা যে কোনো একটা অরবিটালে যদি দেখি তাই ইলেকট্রনটাকে আমরা সেভাবে দেব যে +12 আর কি -12 দিয়ে। এখন আমরা একটা হিসাব তোমাদের সবসময় ক্লাসে করাই দিছিলাম, ওই হিসাবটা যদি বোঝো তা এখান থেকে যে প্রশ্নগুলো আসবে সবগুলো অ্যান্সার দেওয়া যাবে। আমি ওই হিসাবটা দেখে এইটা শেষ করব। তাহলে পরমাণুর চতুর্থ কক্ষপথের জন্য একটা হিসাব দেখাইছিলাম, দেখো এটা যদি বোঝো, এটা কিন্তু কখনোই পরীক্ষাতে আসবে না। এখন এখন জাস্ট এই হিসাবটা আমরা দেখবো যাতে আমরা কোশ্চেন গুলো অ্যান্সার দিতে পারি। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা এখন আমরা একটু লিখি। প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা এল। এই হিসাব কখনোই পরীক্ষাতে আসবে না, আগেই বলে দিচ্ছি, হিসাব কিন্তু আসবে না, জাস্ট আমরা লেখার কারণ কি বোঝার জন্য। চতুর্থ এই চতুর্থ কক্ষপথ এন এর মান এই, এটা এন, এন এর মানটা হলো 4। আর এখানে হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা বা অ্যাজিমুথাল, যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করলাম। তাহলে এন থেকে এল এ যাওয়ার নিয়মটা আমরা জানি কি, 0 থেকে n-1, তাহলে একটা 0, 1, 2 আর হলো 3, এন থেকে এলে যাওয়ার নিয়ম সহকারী কোয়ান্টাম সংখ্যা। এবার আমরা যাব উপস্তরে, এটা ক্লাসে আগেও দেখাইছি তোমাদের।
একাডেমিকের সময়। 0 হলে সেটাকে আমরা বলছি এস, 1 হলে সেটাকে বলছি পি, 2 হলে বলছি ডি, আর 3 হলে বলছি এফ। এই যে একটা থেকে একটা যাওয়া কিভাবে যাইতে হয় এটুকু জানা প্রয়োজন। এই জন্য এই ছকটা একটু দেখাচ্ছি, কিন্তু এই ছক কিন্তু এখন কখনোই পরীক্ষাতে আসবে না, এখান থেকে এমসিকিউ আকারে আসবে। এরপরে আসি যে এটা চতুর্থ কক্ষপথ বলে একটা করে 4 দিয়ে দিতে পারি আমি সবার সাথে। এরপরের কথা হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা যেটা হলো এম। তাহলে এল এর মান 0 হলে এম এর মানটাও 0, 1 হলে সেটা কি হবে, 1 হলে সেটা হবে প্লাস মাইনাস 1 আর 0, তিনটা মান, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 1 আর 0, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 1 আর একটা হলো 0। ঠিক আছে, আর এখান থেকে আগেই বলা হয়েছে যে এটা হলো অরবিটালের সংখ্যা, এম এর মানটাই। একটা মান বলে একটা অরবিটাল, তিনটা মান বলে তিনটা অরবিটাল, পাঁচটা মান বলে পাঁচটা অরবিটাল, 7টা মান বলে 7টা অরবিটাল। উপস্তর, এবার আসো স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যাকে যদি এস দ্বারা প্রকাশ করি, প্রত্যেকটা হলো প্লাস মাইনাস হাফ লেখা যায়, প্লাস মাইনাস হাফ লেখা যায়, প্লাস মাইনাস হাফ লেখা যায়, প্লাস মাইনাস হাফ, প্লাস মাইনাস হাফ। আর একটা অরবিটালে একটা ঘড়ি কাঁটার দিকে একটা বিপরীত দিকে, তাহলে ইলেকট্রন সংখ্যা এখানে 2, ইলেকট্রন সংখ্যা এখানে 6, ইলেকট্রন সংখ্যা এখানে 10, ইলেকট্রন সংখ্যা এখানে 14। তো এই হিসাব আসলে সবাই যদি বোঝো তাহলে আমরা এখন এখান থেকে যে এমসিকিউ গুলো আছে ওই এমসিকিউ গুলো দেখতে পারি। তাহলে দেখো, প্রথম এন থেকে এল এ যাওয়ার নিয়ম হলো 0 থেকে n মাইনাস 1, আর এল থেকে এম এ যাওয়ার নিয়ম হলো কি প্লাস মাইনাস এল 0, প্লাস মাইনাস এল 0। ঠিক আছে, আর এল এর থেকে এই এম থেকে যদি এসে যায় তা জাস্ট একটা অরবিটালে দুইটা করে ইলেকট্রন, প্লাস হাফ দিলে একটা বোঝাবে, মাইনাস হাফ দিলে ডবল বোঝাবে, এটা সবাই জানো। এখান থেকে আমরা একটা সূত্র লিখতে পারি, লেখো, এটা পরীক্ষাতে আসে এন তম কক্ষপথে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো আসে। দেখো, এন তম কক্ষপথে অরবিটাল, সবাই জানো এটা এন স্কোয়ার। এন তম কক্ষপথে লিখি দাও, এন তম কক্ষপথে ইলেকট্রন, সরাসরি আসে এগুলো এমসিকিউ তে, সমান 2n স্কোয়ার। উপস্তরে অরবিটাল, উপস্তরে অরবিটাল, এটা কিন্তু এন তমতম না, এখান থেকেই লিখি। উপস্তরে মানে এসপিডিএফ যেগুলা, উপস্তরে অরবিটাল প্রকাশ করা হয় কোন সূত্রের মাধ্যমে, 2l প্লাস 1 দিয়ে। উপস্তরে ইলেকট্রন এই কয়টা লিখতে পারো, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে 12 প্লাস 1 দিয়ে। এখন আসো এগুলো কেমন করে পরীক্ষাতে আসে আমরা একটু দেখি। তা একটা উদাহরণ দিয়ে আগে দেখাই যে n তম কক্ষপথ অরবিটাল, তোমার যদি বলে তৃতীয় কক্ষপথ অরবিটাল, তো এখানে মান বসাবা, 3 তিরিকে কত হবে 9। যদি বলে তৃতীয় কক্ষপথ ইলেকট্রন, তাহলে 9 দুগুণে কত হয় 18 হয়। উপস্তর অরবিটাল, তোমাকে যদি বলা হয় যে ডি উপস্তরে কয়টা অরবিটাল, একটু আগে আমরা দেখছি যে ডি এর 5টা ঘর আছে, ডি এর অরবিটাল কয়টা হয়, ডি এর অরবিটাল হয় 5টা। এফ এর অরবিটাল কয়টা হয়, এফ এর অরবিটাল হয় হলো 7টা, একটু আগে এগুলো দেখছি। আর এই মানগুলো যদি তুমি এখানে বসাও তাও পাবা। আমরা জানি যে এল এর মান 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ। তা তোমাকে যদি বলা হয় যে ডি তে অরবিটাল কয়টাতে, এখানে মান বসালে পেয়ে যাবা, ডি তে যে দেখো এল এর মান 2, তো এখানে 2 যদি বসাও তো 2 দুগুণে 4 আর 1 5 হয়। যদি বলি ডি তে ইলেকট্রন কয়টাতে, এখানে মান বসাও, দেখো 2 দুগুণে 4 আর 1 5, 5 দুগুণে কত হয় 10টা। তাহলে যে কয়টি ইলেকট্রন তার অর্ধেকই হবে, যে কয়টি ইলেকট্রন তার অর্ধেকই হবে কি অরবিটাল সংখ্যা। তাই যদি হয় তাহলে আমাকে অ্যান্সার গুলো বলো দেখি। এটা আসছিল খুলনা ইউনিভার্সিটি 19। তোমাদের মেডিকেলের কোশ্চেন গুলো এখান থেকে এতটাই সিলি আসে যে সেগুলো আমার লিখতে লজ্জা লাগতেছে, বুঝছো, এতটাই ছোট ছোট বা এতটাই সহজ কোশ্চেন আসে। এজন্য মেডিকেলের কোশ্চেন আমি একটু পরে বলতেছি, আগে এইগুলো অ্যান্সার দাও। কোনটি এন তম কক্ষপথে, মানে মেডিকেলের কোশ্চেন এখান থেকে খুবই সহজ কোশ্চেন আসে, কোনটি এন তম স্তরে মোট অরবিটাল নির্দেশ করে, মোট অরবিটাল নির্দেশ করে।
এক নম্বর অপশন দেখে এটা কেমন পারো, n/2 1 প্লাস 2n minus 2 একটা অপশন, অপশন বি। সেকেন্ড ব্র্যাকেট আছে এখানে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে n/2 1 প্লাস 2n minus 1 দুটো অপশন দিলাম। আরেকটা অপশন দিই, সবগুলো লেখার দরকার নেই কারণ সবগুলো এরকম টাইপের লেখা আছে। n/2 প্লাস 2 n/2 ইন্টু দেওয়া আছে সরাসরি 2 ইন্টু 2n প্লাস 1। তো দেখো এখানে কোনটি এনতম স্তরে মোট অরবিটাল নির্দেশ করে, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে কোনটা বলতো, এনতম স্তরে অরবিটাল। এই যে এইটা অ্যান্সার, দেখো এখানে কোশ্চেনটা কিন্তু এইটা অ্যান্সার যে এন স্কোয়ার। এন স্কোয়ার আমরা কোথা থেকে পাই সেটা আসলে একটু করে দেখাইতে হবে। তো এখানে এটা যদি যোগ করো, ওই যে সবগুলো চেক করার দরকার না, এটা আমি চেক করে দেখাই কারণ সব একই রকম। তো এখানে দেখো গুণ করলে n/2 আসে, আর এর সাথে যদি গুণ দাও তার 2 এই যে কেটে যায়, তাহলে একটা n স্কোয়ার আসে প্লাস n স্কোয়ার, আর এটার সাথে গুণ হয়ে গেলে n/2 হয়ে যায়। এটা কাটে, আলটিমেটলি থাকে হলো n স্কোয়ার, অর্থাৎ অ্যান্সার হবে কোনটা, এই যে এটা। তাহলে এটা অ্যান্সার, এটা সবাই পারবা। তোমাদের মেডিকেলের কোশ্চেন যদি বলো এখান থেকে, এটা আসছিল, এই যে দেখো এটা আসছিল একবার 12+1, এটা একবার আসছিল। এগুলো সরাসরি তোমাদের মেডিকেলে যখন দিছে 16, 17, 13, 14 দিকে, তো এইগুলো দিচ্ছে, আর দেখানোর দরকার নেই কারণ টাইম ওয়েস্ট হবে। এটা দিছে যা সরাসরি সূত্র উঠাই দিছে, ঠিক আছে। এগুলো আর তেমন তোমাদের কিছুই আসে না এখান থেকে, জাস্ট এই সূত্রই দিয়ে দেয়, শুভ উঠায়। সবাই আশা করি পারবা এটা। দেখো মেডিকেলের কোশ্চেন যেগুলো এখান থেকে, ওইটাই, ওই যেটা বললাম ওইগুলো। এই যে মেডিকেল অ্যাডমিশন না, ডেন্টালে দেখো এটা আসছিল 9-10-এ অরবিটালের সংখ্যা, যেটা বললাম এই যে এটা হলো ড্যাট 9-এ দিছে। এরপরে আর একটা দিছে 12+1, যেটা দেখলাম একটু আগে। এগুলো সবাই পারবা, বুঝতে পারছো, 12+1 n+1 এটাই। ওকে, তো এগুলো সবাই যেহেতু পারবা, আমি এই টাইপ স্কিপ করতেছি। এখন আসো, এই কোয়ান্টাম সংখ্যা থেকে আরো কোশ্চেন আসে ভার্সিটিতে যদি যাই, তা কিছু কোশ্চেন আসে যেগুলো 1 নম্বর এখান থেকে কোশ্চেন আসে, অপশন চেক করতে হয়। অপশন চেকটা দেখো তোমাদের একাডেমিকও শিখাইছি। অপশন চেক করা মানে কি, 4টা অপশন থাকে, জাস্ট কোন অপশনটা ভুল এটা বলতে হয়। তা এন থেকে প্রথমে তোমার কাজ হবে এল এ যাওয়া, এন থেকে এল এ যাইতে হবে। প্রথমে কাজ হবে এন থেকে এল এ যাওয়া, এন থেকে এল থেকে কোথায় যাইতে হবে, এম এ যাইতে হবে। ওই এম এর পরে এস এ যাওয়া, এস এর মানটা অবশ্যই প্লাস আপ আর মাইনাস আপ। তো এন থেকে এল এ যাওয়ার নিয়ম আমরা শিখছি কি, 0 থেকে n-1, 0 থেকে n-1টাই হলো এল। আর এম এ যাওয়ার নিয়ম কি, -l 0 আর একটা হলো +l, আর এস এর মানটা অবশ্যই প্লাস হাফ আর মাইনাস হাফ। এইটা যদি তোমার ঠিক থাকে তাহলে সেটা হবে সঠিক, আর এর বাইরে যদি যায় তা সেটা হবে ভুল। তো এরকম একটা কোশ্চেন আমরা দিই, যেমন ফার্স্ট 10-11 কোশ্চেনটা দেখো, সিএসটি ফার্স্ট 11। এখানে কোশ্চেনটা ছিল, নিচের কোন সেটটি অবাস্তব, নিচের কোন সেটটি, কোয়ান্টাম সংখ্যা সেটটি লেখা ছিল, আমি সব লিখতেছি না, কোন সেটটি অবাস্তব। একটা দেখালে যদি পারো তাহলে আর দেখাবো না, অনেক আছে এরকম অবাস্তব। অপশন গুলো এরকম আছে, n=2, l=0, n=2, l=0, m=0, s=half, s এর মান হাফ। বি নাম্বার অপশন,
n এর মান 2, l এর মান 1, n এর মান 2, l এর মান 1, m এর মান 2, 1 আর 2, এটা 1 ছিল, l এর মান 1, s এর মান হাফ, s এর মান হলো হাফ। সি নাম্বার অপশন উপরে লিখি, এটা সি, n এর মান 2, l এর মান 0, n এর মান 2, l এর মান 0, m এর মান 0, s এর মান হলো মাইনাস হাফ। আর ডি নাম্বার অপশনে ছিল এরকম, n এর মান 2, l এর মান 0, n এর মান 2, l এর মান 0, m এর মান 1 আর s এর মান হলো মাইনাস হাফ। এখন দেখো কোনটা অবাস্তব আছে, ঠিক আছে? তো দেখো আমরা একটা একটা করে যদি বলি তাহলে সুবিধা হয় সবার জন্য, যে n এর মান যদি 2 হয় তা l এর মান হওয়া পসিবল 0 আর 1। তো এখানে দেখো 0 দিছে, তার মানে ঠিক আছে। আর l এর মান যদি 0 দেয় তা m এর মান অবশ্যই 0 হবে। আর m এর মান 0 হওয়ার পরে s এর মান হয় প্লাস হাফ দিতে হবে, না মাইনাস হাফ, না দুইটাই দিতে পারতো। তার মানে এখানে সবগুলো ঠিক আছে, এটা ঠিক। আর এরপরে n এর মান 2 হলে l এর মান হওয়া সম্ভব 0 আর 1, তাহলে এখানে 1 দিছে। আর l এর মান যদি 1 হয় তাহলে m এর মান হওয়া সম্ভব কি -1, 0, +1, এখানে 1 দিছে, তার মানে ঠিকই আছে। এস এর মান হওয়া সম্ভব প্লাস হাফ মাইনাস হাফ, এটাও সব জায়গায় ঠিকই আছে। এগুলো অ্যান্সার না কিন্তু, মানে সঠিক, এটা সঠিক, এটাও সঠিক। 3 নম্বরে যদি যাই, n এর মান 2, l এর মান 0, তো n এর মান 2 হলে l এর মান হওয়া সম্ভব 0 আর 1, ওরা 0 দিছে। আর l এর মান 0 হলে m এর শুধু একটা মানই সম্ভব 0, সেটা দিছে, তার মানে ঠিক আছে। এটা মাইনাস হাফ দিছে, এটাও সঠিক, তাহলে এটাও কোথাও ভুল নাই। আর এখানে এসে দেখলাম n এর মান 2, l এর মান 0, l এর মান 0 হলে m এর মান কখনোই 1 সম্ভব না। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই জায়গাটাতে ভুল, অর্থাৎ এইটাই হবে আমাদের আনসার। নিচের কোনটি বলছে অবাস্তব। তো এই জিনিস আসলে সবাই চেক করা পারো, এটা দরকার নাই, এই টাইপ আমি স্কিপ করলাম। তাহলে অপশন চেক শেষ। এরকম যদি আসে অপশন চেক করা। এবার যদি বলে কোন একটা উপস্তরে 2 নাম্বার কোয়ান্টাম সংখ্যার কোশ্চেন ভার্সিটির জন্য আছে, কোন উপস্তরের জন্য, কোন উপস্তরের জন্য n, l, m এর মান লিখতে বলতে পারে এমসিকিউতে। যেমন তোমাকে বললো যে 2p অরবিটালের জন্য, 2p অরবিটালের জন্য n, l, m এর মান লেখো। তা আমরা এটা দেখার আগে একটু লিখে রাখি যে l এর মান কোনটা। l এর মান যদি 0 হয় তাহলে সেটা হবে কি s, l এর মান 0 হলে সেটা s, l এর মান যদি 1 হয় তাহলে সেটা p, l এর মান 2 হলে সেটা d, l এর মান 3 হলে সেটা f, l এর মান 4 হলে সেটা হলো g। তাহলে এখানে আসি, 2p অরবিটালের জন্য যদি আমাকে লিখতে পারে n, l, m এর মান, তাহলে n, এই যে প্রথম কোয়ান্টাম সংখ্যা n এর মান 2, p টা হলো আমাদের সহকারী কোয়ান্টাম সংখ্যা, যে p এর মান দেখো, l এর মান, p এর জন্য l এর মান 1, আর l এর মান যদি 1 হয় তো m এর মান হবে -1, 0, +1। আর একটা যদি দেই এখন আমি এখানে যদি বলি 4p অরবিট বা 4d অরবিটালের জন্য, তাহলে n এর মান হবে কত 4, d এর জন্য l এর মান কত 2, আর l এর মান 2 হলে m এর মান গুলো কি হবে +-2, +-1 আর 0। আশা করি এইটাই পারবা। একটা কোশ্চেন দেখাই দিই জাস্ট। উপরে থেকে মুছে দিই, অপশন চেক। এটা দিছিল চিটাগাং ইউনিভার্সিটি 16, ঢাকা ভার্সিটি একই দিছিল। কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা এল এর মান 1 হলে এম এল সমান কত, এরকম ছিল। তাহলে কোয়ান্টাম সংখ্যা এল এর মান 1 হলে, এল এর মান 3, সরি, এল এর মান 3 হলে এম এল কত, এখানে এম এল মান এটা, তাহলে এম এর মান, এল এর মান যদি 3 হয় তো এম এর মান কি কি হবে বলো তো, আর অপশন দিলাম না, +-3, +-2, +-1 আর 0। এল যদি 3 হয় তাহলে এম কত হবে, এটা হবে অ্যান্সার। আর দেখানোর দরকার নাই, সবাই পারার কথা। এরপরে আর একটা দেখাই,
125 ঢাকা ভার্সিটি 14 ডিউ 14 তে দিছিল যে 2p অরবিটালের জন্য 2p অরবিটালের জন্য n l m এর মান লেখো। তো এটা একটু আগে দেখালাম যেটা যে 2p এর জন্য n এর মানটা হলো 2, p এর জন্য l এর মানটা হলো l এর মানটা 1, আর l এর মান 1 হলে m এর মানটা কি হয় -1 0 আর একটা হলো +1। তো অপশনগুলো এভাবে লেখা থাকে না, অপশনগুলো কিভাবে থাকে দেখো, এরকম তিনটা কমা দিয়ে থাকে 2 1 0। একটা অপশন ছিল, অপশন বি তে ছিল 2 1 -1 0 +1, এভাবে কম্বাইন আকারে থাকবে। সি তে অপশনে ছিল 2 2 2 2 +-2 +-1 0। অপশন ডি তে ছিল তোমার 1 1 0। কোনটা হবে দেখো, যদি হয় তাহলে আমাদের এই টাইপ শেষ। পরের এতে চলে যাব। তাহলে এটা হলো n এর মান 2, তারপরেরটা হলো l এর মান 1, তারপরে l এর মান 1 হলে m এর মান হলো 0 +1। তাহলে এটা অ্যান্সার। কোন অরবিটালটি সম্ভব? কোয়ান্টাম সংখ্যা 3 নাম্বার শেষ, এটা হলো কোন অরবিটালটি সম্ভব, কোন অরবিটালটি সম্ভব। এই কোন অরবিটালটি যদি সম্ভব হয়, তো এখানে দেখো কি দিয়ে যাচাই করবা, n গ্রেটার দেন l যদি হয় তাহলে সেটা হবে সম্ভব, ঠিক আছে, আর n লেস দেন অর ইকুয়াল l হলে সেটা হবে অসম্ভব, মানে অবাস্তব, সেটা কখনোই সম্ভব নয়। তো আমাদের একটা কোশ্চেন দিল, নিচের কোন অরবিটালটি সম্ভব, নিচের কোন অরবিটালটি সম্ভব। তাহলে অপশন এ 2d, অপশন বি 3f, অপশন সি 4g, অপশন ডি 5f বা 4f দিলাম। কোন অরবিটালটি সম্ভব, ঠিক আছে, হ্যাঁ ওর নিচে গেলেই অসম্ভব। তো এইভাবে বোঝা যায়, অথবা তুমি যদি হিসাব করো তাইটা, যে এন কখনো এল এর সমান হবে না, সবসময় কি হতে হবে, এন কে বড় হতে হবে। এখানে যদি দেখি যে এন এর মান 2 আর ডি এর জন্য আমরা জানি এল এর মানও 2, এখানে এন এর মান 3 আর এফ এর জন্য এল এর মান আমরা জানি 3, সব সমান। এখানে এন এর মান 3 আর এফ এর জি এর জন্য এল এর মান কিন্তু 4। এই যে 0 হলে 1, 1 হলে দেখো 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, 3 হলে এফ, আর 4 হলে কি জি, এগুলো আমরা জানি। তো এই যে জি এর জন্য এল এর মান কত হয়ে যাচ্ছে, এন এর মান তো এখানে 4 আর জি এর জন্য এল এর মান হচ্ছে 4 সমান। আর এখানে এন এর মান 4 আর এফ এর জন্য এল এর মান আমরা পাচ্ছি কত, 3। তাহলে এই জায়গাটায় দেখো এন বড় আছে, এন গ্রেটার দেন এল, তাহলে একমাত্র এইটা হলো সম্ভব। সবাই পারার কথা এই জিনিস, স্কিপ। তাহলে কোয়ান্টাম সংখ্যা মোটামুটি পারা যাবে আশা করি। আচ্ছা, কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা 4 নম্বর জিনিসটা একটু খেয়াল করো। কোয়ান্টাম সংখ্যা থেকে ইলেকট্রন সংখ্যা যদি নির্ণয় করতে বলতে পারে, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। ইলেকট্রন সংখ্যা নির্ণয় প্রথমে একটা কোশ্চেন দেখো, যদি n এর মান 3 বলে, তাহলে এখানে আমরা এটা পারি সবাই, যে অরবিটাল হলো 9 আর ইলেকট্রন হলো কত, 3 3 9, 3 9 দুগুণে কত, 18। এখন এটা 1 নাম্বার। 2 নম্বরে এখন আমি যদি বলি যে n এর মান 3, l এর মান শুধু 2 বা l এর মান শুধু 1, তাহলে এখন অরবিটাল কয়টা হবে আর ইলেকট্রন কত হবে, এটা নিয়ে সবাই একটু কনফিউশনে থাকে। যে n এর মান এখন আগে শুধু 3 ছিল, কিন্তু এখন একটা l এর মান বলে দিছে। এই l এর মান যদি 1 হয় তাহলে এখন অরবিটাল কয়টা, তা আমরা জানি যে l এর মান 1 হলে সেখানে m এর মান হওয়া সম্ভব -1 0 +1। তাহলে যেহেতু তিনটা মান, তাহলে তিনটা ঘর, তা m এর মানটাই কি অরবিটাল, তাহলে l এর মান 3, l এর মান 1 যদি হয়, তো এখানে অরবিটাল তিনটাই লিখতে হবে। যেগুলো মিসিং আছে ওইগুলো আমরা ধরতে পারবো না, ঠিক আছে, ওইখানে আমরা ধরতে পারবো না। আর এখানে যদি অরবিটাল তিনটা হয়, তো তিনটা ঘরে কয়টা ইলেকট্রন থাকতে পারে,
6টা ইলেকট্রন থাকতে পারে, তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে যদি এরকম থাকে তা সেটা এভাবে ধরবা, এল এর মানটা থেকে তুমি সবসময় এম এর মানটা বের করে নিবা, এম এর মান যে কয়টা হবে ওই অরবিটাল সংখ্যা ঠিক সেই কয়টাই হবে, এটাই হলো এর স্ট্র্যাটেজিটা, এছাড়া কিছু না। আরেকটা দেখাই, দেখো 3 নাম্বার দিয়ে এন এর মান 3, এখন এল এর মান বললো 1 আর এম এর মান এখন আমরা বলে দিলাম যে -1 0 +1 দিয়ে বললো যে এস এর মানটা এখন শুধু প্লাস হবে, দিয়ে এখানে বললো যে এখানে ইলেকট্রন সংখ্যা কতটি, এখানে ইলেকট্রন সংখ্যা কতটি। তো যদি এরকম ভাবে থাকে যে এখানে ইলেকট্রন সংখ্যা, এটা বোঝো নাই, আচ্ছা আবার দেখাচ্ছি। দেখো এল এর মান থেকে তুমি এম এর মানে যাবা, এল এর মান থেকে তুমি এম এর মানে যাবা, এম এর মান যে কয়টা ইলেকট্রন সংখ্যা ঠিক সেই কয়টাই হবে। 2 নম্বরটা আবার দেখো, অনেকে বোঝো নাই বলতেছো। প্রথমে বললাম কি যে এন এর মান 3 আছে, কিন্তু এল এর মান হওয়া সম্ভব 0 1 আর হলো 2, তা এটা দেয় নাই আমাকে, এটা দেয় এই যে এটাও দেয় নাই আমাকে, শুধু এল এর মান এটা কাউন্ট করতে বলছে, এটার জন্য কাউন্ট করতে বলে না, এটা কাউন্ট করতে বলে নাই। এইটার জন্য কিন্তু আমি এম এর মান পাইতাম একটা 0, এটার জন্য আমি এম এর মান পাই হলো -1 0 +1, এটার জন্য আমি এম এর মান পাই -2 -1 0 +1 +2। তাহলে টোটাল অরবিটাল আমার হয় 0, মানে একটা, এখানে একটা, এখানে 3টে, এখানে 5টা। তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা দেখো, ওই অরবিটাল সংখ্যা 5 আর 3 8, এই যে 5 আর এই 3 8 আর 1 9। তা এটা তো আমাকে নিতে বলে নাই, তাহলে এই লাইন আমি বাদ দিব, এটা বাদ। এটা আমাকে নিতে বলে নাই, তাহলে এই লাইন আমি বাদ দিব, আমাকে শুধু এটা নিতে বলছে। তাহলে অরবিটাল কয়টা অ্যান্সার হয়, 3টা অ্যান্সার হয়। এখন বুঝতে পারছো, যেটা শুধু নিতে বলছে আমি শুধু সেটাকেই নিব, এটা নিতে বলে নাই এই জন্য বাদ দিয়ে দিছি, এটা নিতে বলে না এই জন্য বাদ দিয়ে দিছি, আমাকে শুধু এল এর মান 1টা নিতে বলছে, তাহলে এল এর মান 1টা নিলে আমি শুধু এটা লিখবো। এখানে এসেও দেখো যে এন এর মান 3 হলে এল এর মান শুধু 1, বাকিগুলো কিন্তু নিতে বলে নাই, আর এল এর মান 1 হলে এম এর মান এখানে 3টা আছে, এই যে 3টা মান, 3টা ঘর আসলে, আর তার মধ্যে প্লাস হাফ লেখা আছে, মানে শুধুমাত্র একমুখী স্পিন দিয়ে 3টা ইলেকট্রনের কথা বলা হয়েছে, তাহলে এই লাইনে টোটাল ইলেকট্রন সংখ্যা হবে 3টা, এটাই হলো কথা। আর যদি আমি এখানে একটা প্লাস মাইনাস হাফ লিখে দিতাম, তখন আমার ইলেকট্রন সংখ্যা এখানে হয়ে যেত কয়টা, 6টা। বুঝতে পারছো কিনা দেখো, এটা যদি হয়ে যায় তো আমাদের এই টাইপ শেষ। ক্লিয়ার সবাই? কোয়ান্টাম সংখ্যা লাস্টে কি বললাম, লাস্টে বললাম এটাই যে তোমার যেটা দেয়া থাকবে তুমি সেটাকেই কাউন্ট করবা। আবার দেখো আর একটা, যে তোমার এন এর মান বলছে 4, কিন্তু এল এর মান তোমার দেয়া আছে 2, তাহলে তোমার অরবিটাল কয়টা হবে, এখানে অরবিটাল কয়টা, তাহলে এল এর এন এর মান যদি 4 হয় তা এল এর পসিবল মান কয়টা, এল এর তখন 0 1 2 আর একটা হলো 3, তো এটা বাদ দিব আমি, এই যে এটা বাদ দিব, এটা বাদ দিব, তা শুধু এইটার জন্য আমি এম এর মানগুলো নিব। এম এর মান এখানে কত, -2 -1 0 +1 আর হলো +2। তাহলে যদি এখানে অরবিটাল আমাকে বের করতে বলে, তাই এটা বের করে আমি বলবো কি এখানে 5টা অরবিটাল, আর এখানে যদি এই L2 অরবিটালে ইলেকট্রন সংখ্যা কয়টা হবে, 10টা হবে। ঠিক আছে, 10টা হবে ইলেকট্রন সংখ্যা। যদি এখানে 5টা অরবিটাল 10টা ইলেকট্রন, এবার যদি এম এর মান আর এস এর মান দেওয়া থাকে তাহলে সেগুলোকে ধরবা। আশা করি সবাই পারবে, এটা কঠিন কিছু না। কোনটা কোনটা কোনটাতে একটা হওয়ার কথা ছিল, স্পিন কোয়ান্টাম নাম্বার না না না, এই জায়গায় খেয়াল করো, এখানে এম এর মান আমি এখন দিয়ে দিলাম যে +-2 +-1 আর হলো 0, দিয়ে কিছু দেয়া নাই, এখানে এস এর মান দেয়া নাই, এস এর মান দেয়া নাই, যদি না থাকে তা আমি বললাম যে এখানে অরবিটাল হলো 5টা, ইলেকট্রন হলো 5টা অরবিটালে 10টা, কিন্তু যদি আমার এস এর মানটা বাধ্য করে দিয়ে দেয় প্লাস হাফ, তার মানে 5টা অরবিটালের মধ্যে একটা একটা করে ইলেকট্রন দিলে ইলেকট্রন সংখ্যাও 5টা হবে, আর যদি মাইনাস হাফ দিয়ে দেয় তাহলে একটা একটা ঘরে 2টা করে ইলেকট্রন, তখন এখন ইলেকট্রন সংখ্যা 10 দিব। এই ঠিক আছে, তখন আমি ইলেকট্রন সংখ্যা কত দিব, 10 দিয়ে দিব। বুঝতে পারছো? তাহলে যদি হয়ে থাকে আমাদের টাইপ 3 শেষ, টাইপ 4 এ যাই। টাইপ 3 শেষ, টাইপ 4।
টাইপ 4 হলো ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন বিন্যাস। আচ্ছা ইলেকট্রন বিন্যাস না, আহ্বায়ক নীতি লিখছিলাম। কতগুলো নীতি আছে? আহ্বায়ক নীতি লেখো, আহ্বায়ক নীতি এগুলো কিন্তু ম্যাটে আসে, সরাসরি নীতিটা লেখা থাকে, এটা কার নীতি এটা লিখতে পারে। আহ্বায়ক নীতি, এরপরে লিখো হুন্ডের নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি, পাউলির বর্জন নীতি। এরপরে হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্ব বা অনিশ্চয়তা নীতি, অনিশ্চয়তা নীতি বা অনিশ্চয়তা তত্ত্ব বলে। ডি ব্রগলির সমীকরণ, ডি ব্রগলির সমীকরণ, এই কয়টা আছে। তাহলে প্রথমে আসি যে আহ্বায়ক নীতিটা নিয়ে। আহ্বায়ক নীতি সবাই জানো, এগুলো হলো ইলেকট্রন সর্বপ্রথম ইলেকট্রন সর্বনিম্ন। আচ্ছা ইলেকট্রন বিন্যাস তাহলে এটার পরে দিই, টাইপ 4 এর পরে দিলাম। এটা যেহেতু লিখে ফেলছে এটা দাও, এটা টাইপ 5 না যদি হয় তা টাইপ 5 দা, টাইপ 4 আসতেছে, তাহলে লিখে ফেলছে যেহেতু এটা। তাহলে আহ্বায়ক নীতি কি? সর্বপ্রথম ইলেকট্রন সমূহ সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে যায়। এটা লেখায় বলবে কি এটা কার নীতি, জাস্ট এটাই লেখা থাকবে কিন্তু, যে ইলেকট্রন সর্বপ্রথম সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে যে যায়, এটা কার নীতি? আহ্বায়ক নীতি, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি, নাকি এই হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্ব? তাহলে এখান থেকে অ্যান্সার হবে সেটা কোনটা? আহ্বায়ক নীতি। লেখাটা আমি আর লিখে দিচ্ছি না, কারণ সবাই জানো যে সর্বপ্রথম ইলেকট্রন, লিখে ফেলবা নিজেরা শুনে, সর্বপ্রথম ইলেকট্রন সর্বনিম্ন শক্তি স্তর পূর্ণ করে পর্যায়ক্রমে উচ্চ শক্তি স্তরে গমন করে। ঠিক আছে, এটা হলো আহ্বায়ক নীতি। এই আহ্বায়ক নীতির একটা জনপ্রিয় কথা হলো N+L এর রুলটা। এটা হলো এমসিকিউ তে আসে, N+L এর রুলটাই এমসিকিউ তে আসে। কিভাবে? আমি আগে রুলটা লিখি, যে N+L এর মান, এক নম্বরে দুইটা কথা আছে। N+L এর মান, N+L এর মান যার কম তার শক্তি কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করে। দুই নম্বর কথা হলো যে N+L এর মান সমান হলে, N+L এর মান সমান হলে, যেখানে N এর মান কম, যেখানে N এর মান কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। N+L এর মান যদি সমান হয় তবে সেখানে, ও টাইপ 4 এ, আচ্ছা ঠিক আছে টাইপ সমস্যা নেই, একটার পর একটা আসবে, আমার সিরিয়াল গুলো উলটপালট হয়ে গেছে। তাহলে N+L এর মান যার কম তার শক্তি কম, এখানে কম বাদ করছে কিন্তু, যার শক্তি কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। আর N+L এর মান যদি সমান হয়, সেখানে N এর মান যেখানে কম হবে সেটার শক্তি কম, যার কম তার শক্তি কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। লিখে নিও, N+L এর মান যার কম তার শক্তি কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। N+L এর মান যদি সমান হয় তবে যেখানে N এর মান কম সেটারই শক্তি কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তো এটা থেকে আমরা দেখি নিচের কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে? তোমার অপশন হলো 4F, 5D, 6P, 7S। এটা ঢাকা ভার্সিটির একটা কোশ্চেন 15 সালের দিকে দিয়েছিল। এটা বলো যে কোনটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তো প্রত্যেকটা আমরা N+L হিসাব করব। এখানে N এর মান হলো 4, আর F এর জন্য L এর মান আমরা জানি কত, 3। আর এখানে N এর মান হলো 5, আর D এর জন্য L এর মান আমরা জানি 2। এখানে N এর মানটা কত, 6, আর P এর জন্য L এর মান আমরা জানি 1। আর এই 7S এর জন্য N এর মানটা হলো 7, আর S এর জন্য L এর মানটা কত, 0।
তাহলে সব জায়গায় দেখো যোগ করলে 7ই হয়, সবগুলো যোগ করলে 7ই হচ্ছে। তো যদি এরকম সমান হয়ে যায় তবে সেখানে এন এর মানটা কম, তো এন এর মান কম আছে কোনটাতে, এই যে প্রথমটাতে, তাহলে ইলেকট্রনটা প্রবেশ করবে কোথায়, 4f এ। তো এটা আবার কখনো কখনো একসাথে করে লেখা থাকতে পারে, দেখো কখনো কখনো একসাথে করে এটা লেখা থাকতে পারে। চলো এখান থেকে মেডিকেলের কোশ্চেনটাও দেখাচ্ছি, তারাও পরের এতে চলে যাই। দেখো আর একটা এমসিকিউ, আউবাউ নীতি অনুযায়ী নিচের কোন সম্পর্কটি সঠিক? আউবাউ নীতি অনুসারে নিচের কোন সম্পর্কটি সঠিক? নিচের কোন সম্পর্কটি সঠিক? সেক্ষেত্রে অপশন গুলো এরকম ছিল, 3D, 3D থেকে যাচ্ছে হলো 5s, তারপরে যাচ্ছে হলো 4p, অপশন বি 6s, লিখি 6s থেকে যাচ্ছে 5p, তারপরে যাচ্ছে হলো 4d, তারপরে সিতে 3D, 3D থেকে যাচ্ছে হলো 4p, তারপরে যাচ্ছে হলো 5s, ডিতে 5f, তারপরে যাচ্ছে 6d, এখান থেকে যাচ্ছে 7f, না 4f, 4f সরি। তো দেখো প্রত্যেকটা চেক করতে হবে যে আসলে ওই নীতিটা ঠিক আছে কিনা। তো এখানে n প্লাস এল এর মান যদি 3 হয় আর ডি এর মান 2 হয়, তাহলে এটার যোগফল হচ্ছে 5, আর এটার যোগফল হচ্ছে 5, আর এটার যোগফল হচ্ছে 5। তাহলে তিনটা যদি সমান হয় তো সেক্ষেত্রে n এর মান যেখানে কম সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এটাতে দেখো n এর মান আগে নাই, তাহলে এটা ঠিক নাই। আচ্ছা ঠিক আছে, দেখবো না। তাহলে এই জায়গাটায় দেখো এটাই যেহেতু ঠিক নাই তাহলে এটা হবে না। এটার পরে দেখি 6s, তাহলে এটার যোগফল কত হচ্ছে 6, এটার যোগফল কত হচ্ছে 5 আর 1 6, এটার যোগফল দেখো 4 আর 2 6। তাহলে সবগুলো যোগফল যেহেতু 6, সেক্ষেত্রে n এর মান আগে যেখানে সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, তাহলে এইটাতে আগে ইলেকট্রন প্রবেশ করার কথা কিন্তু এটা শেষে দিছে, তার মানে এটাও ভুল। এটাতে আসি এবার, এটাতে আসি, দেখো 3 আর 2 কত হয় 5, এই যে ডি এর জন্য এল এর মান 2, 4 আর 1 কত হয় 5, আর এখানে যোগফল কত হচ্ছে 5, আর এটার যোগফল সবগুলো 5। তা প্রথমে যেখানে এন এর মান কম, এখানে এন এর মান কম 3, তারপরে এন এর মান কম হলো 4, তারপরে এন এর মান কম হলো 5, তাহলে অ্যান্সার হবে এটা সি। আর এটার ক্ষেত্রে আমরা হিসাব করে দেখি যে 5 আর এফ এর জন্য এন এর মান 3, তাহলে 5 আর 3 8, 6 আর 2 কত হয় 8, আর 4 আর 3 কত হয় 7 হয়। তাহলে হিসাব মতো 4 এফ এ আগে ইলেকট্রন প্রবেশ করার কথা, কিন্তু সেটা দেখো পেছনে লেখা আছে, তাহলে এটাও ভুল। শুধুমাত্র সি নাম্বার ঠিক আছে। এটা বুঝতে পারছো কিনা? এটা ক্লিয়ার হয়েছে? যদি এটা ক্লিয়ার হয় তাহলে মেডিকেলের কোশ্চেন দেখো কত সহজ থাকে। 20 নম্বর না, আচ্ছা এটা শেষে দেখাচ্ছি। এক হলো না কেন? এ দেখো এক হলো না কেন আবার বলে, এই সবগুলো যোগফল কত, সবগুলো যোগফল এটা 5, এটা 5, এটা 5। তা আমাদের বলছে কি যখন n প্লাস এল এর মান সমান হয়ে যাবে সেক্ষেত্রে n এর মান যেখানে কম, এখানে n এর মান কম কোনটাতে, হিসাব মতো সবার আগে কে আসবে, প্রথমে আসবে 4f, তারপরে n এর মান কম কোনটাতে 3d, তারপরে n এর মান এটা কি 5s। এটা হলে ঠিক থাকে না, এটার যোগফল 5, এটার যোগফল 5, এটার যোগফল 5, n প্লাস এল বুঝতেছো তো, n এর মান এখানে 4 আর p এর জন্য l এর মান হলো 1, এখানে n এর মানটা হলো 3, d এর জন্য l এর মান 2, এখানে n এর মানটা হলো 5, s এর জন্য n এর মানটা 0। তো সবগুলো যোগফল যদি সমান হয় সেক্ষেত্রে যেখানে n এর মান কম, ঠিক আছে। আচ্ছা এখানে এই খেয়াল করো, যদি n প্লাস এল সমান হয় তবে যেখানে n এর মান কম, তো এইখানে n এর মান কম কোনটাতে, ও এটা, ও সরি সরি, এটা 3d লেখা আছে। ও আচ্ছা আচ্ছা, 3d আছে তো, এই যে এটা দেখো, এটা দেখো আর এটা দেখো, তো প্রথমে যাবে কে, প্রথমে যাবে হলো 3d, n এর মান কম দেখো 3d, তারপরে আসবে কে 4p, তারপরে যাবে কে 5s, এটা হবে সঠিক ক্রম, এটা হবে সঠিক ক্রম। এবার খেয়াল করো যে n প্লাস এল 5, এখানেও 5, এখানেও 5, তাহলে যেখানে n এর মান কম এখানে n এর মান হলো 3d,
এখানে এন এর মান হলো 4p, এই যে এখানে এন এর মান হলো 5s, তাহলে এই জায়গায় 5, এটা 4, এটা 3, তাহলে 3 থেকে যাবে 4-এ, 4 থেকে যাবে 5-এ। যদি n প্লাস এল সমান হয়ে যায়, বুঝলাম না কি বলতে চাচ্ছ সাকিব। হ্যাঁ, এই যে 3D দিলাম। আর এটার ক্ষেত্রে দেখো, এটার ক্ষেত্রে অ্যান্সার হবে প্রথমে কি 4D, তারপরে যাবে 5p, তারপরে 6s। যদি বলো যে বি নাম্বার অপশনটা সঠিক ক্রমটা কি হবে, তো বি নাম্বার অপশনটা সঠিক ক্রম হবে 4D, তারপরে যাবে হলো 5p, তারপরে যাবে হলো 6s। ঠিক আছে? আর এই যে ডি নাম্বার অপশনটা যদি সঠিক লিখতে বলো, তাহলে সেটা হবে 4f, তারপরে এটা 8, এটা হলো 6 আর 2 8, এটা 5 আর 3 8, তাহলে এটা আগে আসবে 4f এর পরে 5f, 4f এর পরে 5f, তারপরে যাবে হলো 6d। এখন দেখো বুঝতে পারছো কিনা। একজন একটু কম বুঝতে পারো, এটা কেউ ইয়ে করো না, সবাই সমান না। আমি যদি একটু স্কিপ করার চেষ্টা করতেছি জিনিসগুলা। দেখো ক্রমগুলা তুমি ঠিক করে নাও আগে, আমি অপশনগুলো আবার দিয়ে তোমাকে ক্রমগুলা ঠিক বুঝাই দিচ্ছি। অপশনটা আবার দিয়ে তোমার সি নাম্বার অপশনটা আবার দিয়ে দেখো, প্রত্যেকটা দিয়ে আমি সঠিক ক্রমটা দেখাচ্ছি। সি নাম্বার অপশন ছিল কি 3D, তারপরে হলো 4p, তারপরে 5s। তুমি আগে দেখবা যে n প্লাস এল ঠিক আছে কিনা, যে সবগুলোর মান কি আসে। তা ডি এর জন্য এল এর মান 2, যদি না বুঝতে পারো তো এল এর মানগুলো একটু পাশে লিখে রাখবা, যে এল এর মান 0 হলে এস, 1 হলে পি, 2 হলে ডি, আর 3 হলে এফ। আবার 2df মনে হয় না যেন, এটা এস, এটা পি, এটা ডি, আর এটা হলো এফ। পাশে লিখে রাখবে একটু, তাহলে সুবিধা হবে। এবার আসি আমরা, যে এন এর মান তো 3 আর ডি এর জন্য এল এর মান 2, তার মানে এটা 5, এটা 5, আর 5-এর সাথে এস এর মান যোগ করলে এটাও 5, আর 4 এর সাথে 1 যোগ করলে 5। তাহলে সবগুলো যদি এন এর মান সমান হয়ে যায়, সেখানে এন এর মান কম কোনটা? প্রথমে আছে 3D, তাহলে 3D আগে নিয়ে আসো, এই এ নাম্বার অপশনের সঠিকটা 3D। এরপরে আসে এর এই 3-এর পরে 4 বড়, তাহলে 4p, তারপরে কি আসবে 5s, এটা হবে এর সঠিক ক্রমটা। এবার এটাতে আসো, এখানে এন প্লাস এল যদি যোগ করি, 4 আর 1, এই 6 আর 0, 6-এর সাথে 0, 5-এর সাথে 1 6, 4-এর সাথে 2 6, সবগুলো সমান। তাহলে এই বি এর অপশনে প্রথমটা আসবে কে 4D, তারপরে কি আসবে এই যে 5p, তারপরে কি আসবে 6s, এটা শেষ। এবার সি নাম্বার তো এমনিতেই ঠিক আছে, সি নাম্বার দেখো যে 3 আর 2 5, 4 আর 1 5, এটা সঠিক, শুরুতেই সঠিক আছে 3D 4p 5s। আর এটাতে আসি এবার ডি নাম্বার অপশনটাতে, ডি নাম্বার অপশনে দেখো 5 আর এফ এর জন্য হলো 3, তাহলে 5 আর 3 8, এটা 8, একবারে লিখি 8, 6 আর এই যে 2 8, আর এই যে 4 আর এই 3 7, তাহলে যেহেতু 7 পাইছি সব থেকে কম, তাহলে প্রথমে আমরা লিখবো 4f, তারপরে এই দুটা সমান দেখো, যদি সমান হয়ে যায় তবে যেখানে এন এর মান কম, তাহলে এখানে 5 কম, তাহলে 5f, আর তারপরে যাবে হলো 6d। এখন দেখো ক্লিয়ার হয়েছে কিনা, প্রত্যেকটা এরকম। ঠিক আছে? হ্যাঁ, যেখানে এন এর মান কমে, এই জন্য দুইটা নিয়ম আমি আগে ফুল লিখতে বলছিলাম সবাইকে, তোমরা পারো বলে আমি আর লিখি নাই। তোমাদের দুইটা নিয়ম আমি বলছি কি, যে এন প্লাস এল এর রুল, যদি যারা না লিখে থাকো আবার লেখো। 1 নম্বর, এন প্লাস এল এর মান, দুইটা রুল, এন প্লাস এল এর মান যার কম, সরাসরি যদি মান কম হয়, যার কম তার শক্তি কম, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। এখান থেকে দুই ধরনের কোশ্চেন আছে, নিচের কোনটির শক্তি কম, তাহলে সেক্ষেত্রে কিন্তু একই ধরনের অ্যান্সার হবে। 2 নম্বর, এন প্লাস এল এর মান সমান হলে, এন প্লাস এল এর মান সমান হলে যেখানে এন এর মান কম, যেখানে এন এর মান কম তার শক্তি কম,
সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে, এইভাবে লেখো আগে। সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। একটু আগে আমরা যে কাজটা করতেছিলাম সেটা হলো এই 2 নম্বর রুলটাই। একটু আগে আমরা যে কাজটা করতেছিলাম সেটা হলো 2 নম্বর রুল, যে n প্লাস l এর মান যদি সমান হয়ে যায় তবে যেখানে দেখতে হবে যেখানে n এর মানটা কম আছে, ঠিক আছে, সেখানে তার শক্তিটাই কম হবে, আর যেখানে শক্তি কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। হয়েছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকে বোঝে না বা এটা অনেকে পারে না, এটা কিন্তু দেয়, এটা লিখে রাখো। হয়েছে? 4D কি লিখছো? 4D, তারপরে 5P, তারপরে হলো 6S, এই তো। আর চিহ্ন ওই যে জেরিন, তোমার চিহ্ন কিন্তু উল্টে যাবে, ওই চিহ্ন কিন্তু এদিকে না, আহ্বান নীতির চিহ্ন ওইদিকে, এটা কিন্তু গ্রেটার দ্যান চিহ্ন না, আহ্বান নীতির চিহ্ন কিন্তু সবসময় এদিকে দিতে হয়। 4D, তারপরে লিখছো কি 5P, তারপরে লিখছো 6S। তাই যদি হিসাব করো 4 আর 2 6, 5 আর 1 6, আর এটা 6, প্রত্যেকটা 6 আছে, তাহলে এটা অ্যান্সার হবে। এটা ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে এই টাইপ শেষ, তাহলে আউটবাউন্ড নীতি শেষ। এরপরে যাই আমরা হুন্ডের নীতি। হুন্ডের নীতি থেকে কি কোশ্চেন আসতে পারে? প্রথমে নীতিটা কি, এটা হলো সরাসরি মুখস্থ কোশ্চেন হিসেবে নীতিটা লেখা থাকবে, যে যতক্ষণ পর্যন্ত সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল খালি থাকে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন গুলো ওই সকল অরবিটালে অবস্থান করে বা অবস্থান নেয়, আর এ সকল একক ইলেকট্রন গুলোর স্পিন একমুখী হয়। কথাগুলো কিন্তু যদি লিখে রাখো তাহলে সুবিধা হয়, তাহলে বই থেকে আর পড়ার দরকার হয় না। লিখে রাখো যে যতক্ষণ পর্যন্ত, আমি মুখে বলি, যতক্ষণ পর্যন্ত সমশক্তি সম্পন্ন, সরাসরি এইভাবে লেখা থাকবে, বলবে এটা কার নীতি, যতক্ষণ পর্যন্ত সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল খালি থাকে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন গুলো ওই সকল খালি অরবিটালে অবস্থান নেয়, আর এই সকল একক ইলেকট্রন গুলোর স্পিন একমুখী হয়। এই নীতিটা কার? প্রথমে এভাবে আসবে, এটা হলো হুন্ডের নীতি। এখন দেখো এই হুন্ডের নীতি দিয়ে কি কোশ্চেন আসতে পারে, নিচের কোন বিন্যাসটি পাউলি হুন্ডের নীতি। আচ্ছা, আর একটা পরে আসি, আগে এটা লেখো আর পাউলির বর্জন নীতিটা আমরা লিখি। হুন্ডের নীতিটা আর পাউলির বর্জন নীতি একসাথে। যতক্ষণ পর্যন্ত সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল খালি থাকে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন গুলো ওই সকল খালি অরবিটালে অবস্থান নেয়। ইলেকট্রন গুলো ওই সকল খালি অরবিটালে অবস্থান নেয়, আর এই সকল একক ইলেকট্রন গুলোর স্পিন সবসময় একমুখী হবে। মেডিকেল আর ভার্সিটির জন্য বই, দেখো প্রথমে তো আমি বলছি যে তোমাদের কোচিং সবাই একটা না একটা ভর্তি আছে, ওই কোচিং এর বইগুলো, আর বাইরের তে যদি এই মেডিকেলের জন্য এই গাইড কেন, তার রয়্যাল গাইডটা খারাপ না, বুঝতে পারছো? অন্য গাইড গুলো তুমি কিনে শেষ করতে পারবে না, কারণ অন্য গাইডে এত আবিঝাবি আবল তাবল লিখে রাখে যে এটা শেষ করা সম্ভব হয় না। তুমি মোটামুটি মেডিকেলের জন্য রয়্যাল গাইডটা কিনবা, আর ভার্সিটির জন্য একটা তো বলেই দিছিলাম, ঠিক আছে। ওকে, তাহলে হুন্ডের নীতি। এখন দেখো এই হুন্ডের নীতি আসলে কি বলতে চাই। হুন্ডের নীতি বলতে চাই, আমি যদি একটা ইলেকট্রন বিন্যাস দেখাই, আয়রন 26, তো এই 26-এর ইলেকট্রন বিন্যাস কেমন হবে, বা ম্যাঙ্গানিজ 25, ঠিক আছে। এটা যদি আমরা দেখি তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, একটু ফাঁকা দিয়ে লিখতে হবে, না হলে লেখা সম্ভব হবে না। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d, 4s, 4s2, 3d6,
তাহলে এখানে হুন্ডের নীতি বলতে কি, যেগুলো পূর্ণ আছে ওখানে কোনো সমস্যা নেই, যেখানে পূর্ণ আছে ওখানে কোনো সমস্যা নাই, কিন্তু যেগুলোতে পূর্ণ থাকবে না ওই জায়গাটায় যে হুন্ডের নীতিটা কাজ করে। 4s2 আছে, এটাতেও কোনো সমস্যা নাই দুইটা। এই যে 3D, এই জায়গাটায় হুন্ডের নীতিটা প্রয়োগ হবে ভালোভাবেই, ঠিক আছে, এই জায়গাটায়। তো 6টা ইলেকট্রন আছে, তুমি ইচ্ছা করলে 3টা ঘরে 6টা ইলেকট্রন দিতে পারবে না, যে 2টা খালি রেখে দিই 3টা ঘরে 6টা দিই, এমন কাজ হবে না। আবার কেমন হবে না, যে আমার ইচ্ছা হয়েছে যে আমি প্রথমটা এইভাবে রাখলাম আর পরে 2টাতে এইভাবে দিলাম, এই দিয়ে 6টা পুরাই দিলাম, এমন কাজ হবে না। তো এটা বলছে কি, যে যতক্ষণ পর্যন্ত একাধিক অরবিটাল খালি থাকবে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন গুলো এককভাবে অবস্থান নেবে, এইভাবে একটা একটা করে অবস্থান নেবে, আর তারপরে আবার এইভাবে দিতে হবে। আর এই যে একক ইলেকট্রন গুলো আমি দিলাম, এই একক ইলেকট্রন গুলোর স্পিন সবসময় একমুখী দিতে পারবো। দুইটা উপায় হতে পারে, যে একটা করে আগে দিয়ে গেছি এইভাবে 5টা, আর আসার সময় একটা। আর একক ইলেকট্রন গুলোর স্পিন কি আছে, একমুখী আছে। অথবা এইটাকে তুমি এভাবেও দিতে পারতা, যে একটা এইভাবে আছে আর বাকিগুলো সব এইভাবে আছে, তাহলে একক ইলেকট্রন গুলোর স্পিন সবসময় কি হবে, একমুখী হবে। এটাই হলো এর কথা, যতক্ষণ পর্যন্ত সমশক্তি সম্পন্ন একাধিক অরবিটাল খালি থাকে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রন গুলো ওই সকল খালি অরবিটালে অবস্থান নেয়, আর এ সকল একক ইলেকট্রন গুলোর স্পিন সবসময় কি হবে, একমুখী হবে। এবার দেখো একটা এমসিকিউ দিই, দেখি বলতে পারো কিনা। নিচের কোনটি হুন্ডের নীতি, নিচের কোনটি হুন্ডের নীতি সমর্থন করে, হুন্ডের নীতি সমর্থন করে। তো হুন্ডের নীতি সমর্থন করে কোনটা দেখি। এ নাম্বার অপশনে আছে এরকম গোল গোল চিহ্ন দেয়া, একটা দুইটা ডিম আঁকা, ঠিক আছে। বি নাম্বার অপশনে আছে 5টা ডিম। সি নাম্বার অপশন আছে এটা ডি। কোনটা হবে দেখো, তো একটা একটা করে আমরা আগে দেখি ভুলগুলা। প্রথমে এটা দেখো, একক ইলেকট্রন এই যে 2টা দিছে, তারপরে একটা এইভাবে দিছে একটা এইভাবে দিছে, শেষেরটা দিছে 2টা, তাহলে এর ভুল হয়ে গেছে এইখানে। এই যে 2টা আছে, এই 2টা কখনো এরকম হবে না, এটা অবশ্যই একটা কোথায় আসতে হবে, এখানে আসতে হবে। যদি একটা এখানে দিই তাহলে এখন কিন্তু সঠিক হয়ে যায়। তো এটা ভুল হয়ে গেছে কি, শেষেরটাতে 2টা আছে বলে এই জায়গাটাতে যে ভুল, একক ইলেকট্রন নাই এখানে, ডবল ইলেকট্রন, ডবল ইলেকট্রন অবশ্যই আগে পূরণ করতে হবে। আর এটাতে এসে দেখতেছি এটা সঠিক এটা সঠিক এটা সঠিক, ঠিক আছে, কিন্তু একটা আছে কি এইদিকে আর একটা আছে কোন দিকে, আর একটা আছে কি এই নিচের দিকে। একক ইলেকট্রন গুলোর স্পিন একমুখী হতে হবে, তো এটা এখানে ভুল। আর সবসময় আগে একটা একটা করে পূরণ করে তারপরে পরে এসে পূরণ করতে হয়। এটাতে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা একটা করে দিয়ে গেছে সবগুলো, পরের বারে এসে একটা দিছে একটা দিছে, এইটা স্কিপ করে ওইটাতে যে 2টা দিছে, এরকম ঘটনা ঘটবে না। আর এটাতে এসে একটা এইভাবে আছে এইভাবে আছে, এই একক ইলেকট্রন গুলোর স্পিন দেখে একমুখী দিয়ে দিছে, তার মানে এটাই সঠিক আছে। আর এটা যদি আবার নিচের দিকেও থাকতো তাও সেটাও সঠিক হতো। তাহলে এখানে অপশনটা সঠিক আছে হলো ডি নাম্বারটা, ঠিক আছে। এটা দেখলেই বুঝতে পারবা, জাস্ট চোখের দেখাতেই আনসারটা দিতে হবে। এটা ঢাকা ভার্সিটি 17 সালে কোশ্চেন ছিল, লিখে রাখো এটা ডিইউ 17। তাহলে হুন্ডের নীতি শেষ, আমাদের এবার আসি পাউলির বর্জন নীতি। পাউলি এক্সক্লুশন থিওরি, পাউলির বর্জন নীতি। তো এটা সবাই জানো যে একটা পরমাণুতে কোন একটা অরবিটালে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হয় না। তাহলে এটুকু লিখে রাখি যে 2টি ইলেকট্রনের
চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান না। চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান নয়, সমান নয়। অবশ্যই তাদের কি হবে, ইলেকট্রনগুলোর মান কখনো কি হবে না, চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। তো যে কোনো একটা ইলেকট্রনের জন্য যদি আমরা বলি যে ধরো সোডিয়ামের বা ম্যাগনেসিয়ামের 11 আর 12তম ইলেকট্রন গুলো একই অরবিটালে থাকে। ম্যাগনেসিয়াম 12 না, তো এটার ইলেকট্রন বিন্যাস করি আমরা 1s2 2s2 2p6 3s2। এখন এই যে একটা অরবিটাল, এই যে 3s একটা অরবিটাল যেটার ঘর হলো এটা, এই দুইটা একটা ঘরের যে দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রনের চারটি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান হবে না। তো এখানে যে চারটা কোয়ান্টাম সংখ্যার মান আমরা যদি দেখি, তাহলে 11তম ইলেকট্রন একটা, আর একটা হলো 12তম ইলেকট্রন। এটা কিন্তু 10 শেষ, একটা 11 আর একটা 12। তো 11তম ইলেকট্রনের জন্য যদি আমরা এন এর মান লিখি, তা 3 এর জন্য এন এর মান 3, এস এর জন্য এল এর মান 0। এল এর মান 0 হলে এটার এম এর মানটাও 0, আর এস এর মানটা প্রথমে একটা ধরলাম যে প্লাস হাফ। আর এখানে যদি 12তম আসি, তা এন এর মানটা 3, এল এর মানটা 0, এম এর মানটা কি হবে 0, আর এস এর মানটা যে কি হবে মাইনাস হাফ। এটা সবসময় একই হবে যে দুইটা ইলেকট্রনের তিনটা কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই ঠিক থাকবে একটা অরবিটালে। আর আরেকটা কি হবে, এস এর মানে যে একটা ঘড়ি কাঁটার দিকে আর একটা সবসময় ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরবে। এটাই হলো তোমার পাউলির বর্জন নীতি, সবাই জানো এটা। এটা শেষ। এরপরে আমরা যাই হাইজেনবার্গের অনিশ্চয়তা তত্ত্ব। হাইজেনবার্গের, আচ্ছা তোমাদের এখান থেকে একটা, এই তিনটা তত্ত্ব থেকে একটা কোশ্চেন আসছিল মেডিকেল 16-17। বলছিল কোন মৌলের বিভিন্ন বিভিন্ন উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা জানার জন্য কোন মৌলের, এটা লেখো ম্যাট 16, কোন মৌলের, দেখো কত সিলি কোশ্চেন করে মেডিকেলে, সবাই পারবা। কোন মৌলের বিভিন্ন উপকক্ষপথে, বিভিন্ন উপ কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা জানার জন্য কোন নীতি ব্যবহৃত হয় না, কোন নীতি ব্যবহৃত হয় না। এক নম্বরে দিছে আউফবাউ হুন্ড পাউলি, আউফ বাউ। বিতে দিছে হলো হুন্ডের। সিতে দিছে হলো পাউলি, আর ডিতে দিছে হলো হাইজেনবার্গ নাকি প্লাঙ্কের। কোনটা ব্যবহৃত হয় না দেখো তো, এরকম কোশ্চেন করে তোমাদের এখান থেকে, বুঝতে পারছো? খুবই সহজ। তাহলে এখান থেকে অ্যান্সার হবে প্লাঙ্কের নীতিতে আসলে এই যে আমাদের পরমাণু রিলেটেড যে কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে, কিভাবে থাকবে, প্রথমে কয়ভাবে পূরণ হবে, সবগুলো এই তিনটার মধ্যে আছে। আউফবাউ, হুন্ড আর পলি, এই তিনটা নিয়েই কিন্তু আমাদের যে কোন কক্ষপথে কয়টা ইলেকট্রন কিভাবে থাকবে সব হলো এখানে। ঠিক আছে, ক্লাস 9:30টার দিকে দেখি, না হলে তোমাদের আগানো যাচ্ছে না। টাইপ 5 হয়েছে তো, টাইপ 6, এই টাইপ 4, 3, 4 বাদ আছে, না 4 বাদ আছে, যে ইলেকট্রন, ওইটাও তো করবো, আর একটা জিনিস দেখাবো। তাহলে মৌলের উপকক্ষপথটা শেষ। এবার আসলে এটা আমরা শেষ করে দিই, অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির আগে ডি ব্রগলিটা বেশি ইম্পর্টেন্ট, আগে ডি ব্রগলিটা দেখো। ডি ব্রগলির সমীকরণ, ডি ব্রগলির সমীকরণ, এটা যদি আসে তা ইনি প্রথম ব্যক্তি যিনি পরমাণুর তে ইলেকট্রন গুলো দুটি যে ধর্ম আছে, একটা ইলেকট্রনের কণা ধর্ম তরঙ্গ ধর্ম আছে, সেটার কথা ইনি প্রথম বলে। লিখে রাখো যে ডি ব্রগলি প্রথম বলেন, প্রথম প্রমাণ করেন বা বলেন যে ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম আছে, ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম আছে। ঠিক আছে, দুইটা ধর্ম দিয়েই তিনি ব্যাখ্যা করেন, ইলেকট্রনের কণা ও
তরঙ্গ ধর্ম আছে। তা এখান থেকে তোমার যদি মেডিকেলে কোশ্চেন আসে তা বলবে কি, কে প্রথম বলে যে ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম আছে, তা সেটা কি হবে? ডি ব্রগলি সমীকরণ হবে। তা তিনি কি কাজ করছে, যে কণা ধর্ম ধরছে একটা, আর একটা ধরছে হলো তরঙ্গ ধর্ম। তাহলে কণা ধর্ম দিয়ে যদি ইলেকট্রনের কণা ধর্ম ধরা হয়, তখন সেটা শক্তি কি আসে, আইনস্টাইনের শক্তি অনুসারে ই ইকুয়াল টু কি এমসি স্কয়ার। আর তরঙ্গ ধর্ম যদি হয় ইলেকট্রন, তা সেটা হয় প্লাঙ্কের সূত্র, ই ইকুয়াল টু এইচ নিউ। এটা কার সূত্র বলতো? এটা কিন্তু প্লাঙ্ক। এই সূত্রটা কার? প্লাঙ্কের সূত্র। আর এই সূত্র তো আইনস্টাইন তোমরা জানোই। তো এখানে এই সি বাই কি লিখতে পারি আমরা? ল্যামডা লিখতে পারি। তা যেহেতু একটা ইলেকট্রন, তাহলে এটা দুইটা শক্তি, তা দুইটা শক্তি এখন আমরা সমান করে দিই। দুইটা শক্তি যদি আমরা সমান করে দিই, এই শক্তি আর এই শক্তি এখানে লিখি, তাহলে এমসি স্কয়ার সমান এইচ সি বাই ল্যামডা। আমরা কি লিখতে পারি? এমসি স্কয়ার সমান এইচ সি ভাগ হলো ল্যামডা। একটা সি কেটে যাবে, এখান থেকে একটা সি কাটলে এমসি সমান আমরা লিখতে পারি এইচ ভাগ হলো ল্যামডা। এখন ল্যামডা সমান কি লেখা যায়? এইচ ভাগ হলো এমসি। এখন এটা যদি ইলেকট্রনের বেগ হয়, এটা যদি ইলেকট্রনের বেগ হয়, তাহলে এই সিটাকে আমরা এমভি লিখতে পারি, অর্থাৎ সিটাকে ভি লিখতে পারি। এটা তো আলোর বেগ না? তাহলে এই সি এর পরিবর্তে আমরা লিখলাম কি? এমভি। তাহলে আমাদের ডি ব্রগলির যে সূত্র, সেই সূত্রটা আসছে ল্যামডা সমান এইচ ভাগ এমভি। এখানে এই ল্যামডাকে বলা হয় তরঙ্গ ধর্ম, ইলেকট্রনের তরঙ্গ ধর্ম সমান এইচটা হলো ধ্রুবক, আর এই এমভি কে ধরা হচ্ছে হলো কণা ধর্ম। এটাই হলো ডি ব্রগলি সূত্র। যদি পরীক্ষাতে আছে নিচের কোনটি ডি ব্রগলি সূত্র, তো সেটা এটা হবে এইচ ভাগ এমভি। একটা শব্দ হলো সেটা উনি লিখছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইচ ভাগ এমবি। ওকে, তো দেখো ডি ব্রগলি সমীকরণ প্রথমে যদি বলি, তাহলে ইনি হলো ইলেকট্রনের কণা ধর্ম নিয়ে আসে আর তরঙ্গ ধর্ম নিয়ে আসে, দুইটা শক্তিকে যদি আমরা একসাথে করি, তাই সেটা যেটা আসে সেটাকেই হলো ডি ব্রগলি সমীকরণ। ওকে, এরপরে চলে যাও, কণা ধর্ম তরঙ্গ ধর্ম শেষ। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। প্রথমে যদি বলি যে ওই অনিশ্চয়তা নীতি সূত্রটা কি, সূত্রটা এরকম আসে, ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়াল এইচ ভাগ 4 পাই, অথবা এইচ বাই 4 পাই সমান আরেকটা জিনিস লেখা যায় এইচ বার ভাগ হলো পাই, এটাও লেখা যায়। এটা আমাদের বইয়ে লেখে না, দরকার নেই। তা সেইটা জিনিসটা কি দেখো, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। অনিশ্চয়তা নীতিটা আগে কোথা থেকে আসে সেটা আমরা আগে বলি। ইনি প্রথম বলছে যে একটা গতিশীল কণা যদি হয়, তো ওই গতিশীল কণার অবস্থান, এখানে যদি তার অবস্থানটাকে আমরা ডেল এক্স ধরি, ঠিক আছে, কোনো একটা গতিশীল কণার অবস্থান যদি সঠিকভাবে আমরা নির্ণয় করতে পারি, তবে তার ভরবেগ অনিশ্চিত হয়ে পড়ে। আবার যদি তার ভরবেগ আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি, তবে তার অবস্থান জানাটা অনিশ্চিত হয়ে পড়ে। এটা খুব সিম্পলি বোঝা যায়। দেখো, একটা গতিশীল কণা যদি এই গতিপথে এখানে ঘুরতে থাকে, এই যে গতিশীল বৃত্তাকার পথে যদি ঘুরতে থাকে, এখন আমি বললাম যে কণাটা এই জায়গাটায় দাঁড়ায় আছে, তো এই জায়গায় যদি দাঁড়ায় থাকে তাহলে তার অবস্থান আমি জানি, তার অবস্থান জানি। এখন কত বেগে ঘোরে সেটা আর বলা যায় না, যে ওই জায়গাটায় আছে তাহলে ওর বেগটাকে স্থির ধরে ফেলতে হবে, যে ও আর ঘুরতেছে না মানে ওখানে স্থির হয়ে গেছে। তাহলে অবস্থান যদি জানতে পারি, তবে তার ভরবেগ বা বেগ আমরা বলতে পারি না, মানে ভরবেগই বলতে পারি না। আবার যদি আমি বলি যে কোন একটা গতিশীল কণা এত ভরে বা এত বেগে ঘুরতেছে, তাহলে কোথায় অবস্থান করে বলতো? কোথায় আছে ও? কোথায় আছে বলা যায়? সেটা আর বলা যায় না। তাহলে কোন গতিশীল কণার যদি অবস্থান আমরা জানি, তবে তার ভরবেগ অনিশ্চিত হয়ে পড়ে। আবার যদি তার ভরবেগ আমরা জানি, তবে তার অবস্থানটা কি হয়ে যাবে? অনিশ্চিত হয়ে পড়বে। এটাকেই বলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এখন এখানে এই যে ডেল এক্সটা আর ডেল পিটা কি, এখানে এই ডেল এক্সটাকে আমরা বলি যে অবস্থানের ভুলের মাত্রা, অবস্থানের ভুলের মাত্রা, মানে অবস্থানটা কত নির্ভুলভাবে নির্ণয় করছো সেটা হলো ডেল এক্স, অবস্থানের ভুলের মাত্রা। আর এই ডেল পিটাকে বলে ভরবেগের ভুলের মাত্রা, ভরবেগের
ভুলের ভুলের মাত্রা। ঠিক আছে, এখন আসি এই ডেল এক্স আর ডেল পি এর বোঝার জন্য আমরা যদি এইভাবে কল্পনা করি যে এগুলো হলো একটা আর একটার ব্যস্তানুপাতিক। কেউ যদি আমাকে এখন বললো যে আমি একটা গতিশীল কণার ভরবেগ খুব নির্ভুল ভাবে নির্ণয় করছি, সে কতটা নির্ভুল ভাবে নির্ণয় করছে? যে আমার ভুলের মাত্রা এত%। ঠিক আছে, অর্থাৎ এত সূক্ষ্মভাবে আমি একটা গতিশীল কণার ভরবেগ নির্ণয় করছি। তা যদি এত সূক্ষ্মভাবে নির্ণয় করে, তাহলে দেখো তার অবস্থান জানাটা কত বেশি হয়ে যাচ্ছে, মানে অবস্থানের ভুলের মাত্রাটা সব থেকে বেশি হয়ে যাচ্ছে। তো একটা যত নিখুঁতভাবে নির্ণয় করবা আর একটা ঠিক ততটাই ভুল হবে। এটাই হলো হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির কথাটা। তো একটা পরীক্ষাতে যদি আসে, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি প্রকাশ করা হয় কি দিয়ে? এই সূত্রটা দিয়ে। এটা যদি জানো তাহলে হবে যে এই ডেল এক্সটা হলো ভুলের মাত্রা, ডেল পিটা হলো ওই অবস্থানে ভুলের মাত্রা, ভরবেগের ভুলের মাত্রা, যেটা h/4 এর সমান হতে পারে অথবা বড় হতে পারে। ঠিক আছে, এটা শেষ। এরপরে চলে যাই, ডি ব্রগলি শেষ, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি শেষ, টাইপ 5 শেষ। প্রত্যেকটা নীতি কিন্তু জরুরি, প্রত্যেকটা নীতি কিন্তু লাগবে, মনে রেখো। টাইপ 4 বাদ পড়ছে বলতেছিল, তাই তো? ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস মোটামুটি সবাই পারো, জাস্ট কি আসতে পারে সেটা দেখো। মেডিকেলের কোশ্চেন তোমাদের যদি বলি যে মেডিকেলের কোশ্চেন আসছে এখান থেকে, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করো। এই সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দিছিল, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যেন কোন সালে দিছিল, দাঁড়াও দেখাচ্ছি। খুব সিলি সিলি কোশ্চেন দেয় তোমাদের। এই যে এই চ্যাপ্টারে কোশ্চেন এতটাই সহজ করে মেডিকেলে, বলার মতো না। এটা দিছিল মেডিকেলে 16 সালে, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস ম্যাট 16। ঠিক আছে, ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস ড্যাট 16। আর গত বছরের কোশ্চেন ছিল যে ভুল আছে কোনটা, তাই না? ম্যাট 19। বিশে আসছে, নিচের কোন পরমাণু ডি অরবিটালে ইলেকট্রন আছে? ম্যাট 20। দেখো ম্যাট 20, নিচের কোন পরমাণুর ডি অরবিটালে ইলেকট্রন আছে? ডি অরবিটালে ইলেকট্রন আছে। তো ইলেকট্রন বিন্যাসটা এখন আর শেখানোর কোনো দরকার নাই, সবাই পারো, জাস্ট কোশ্চেন কটা একটু দেখাই দিই। এখানে আছে হলো ক্যালসিয়াম, তারপরে বিতে স্ক্যান্ডিয়াম, সিতে আছে আর্গন। হাস্যকর কোশ্চেন করে, বুঝতে পারছো? এই চ্যাপ্টারে যদি মেডিকেলে কোশ্চেন দেখো তো মনে হবে হাস্যকর। এটা দেখো, এটাতে তো ইলেকট্রন বিন্যাস করলে ডি আসবে না। আর্গন 18 তো ডি আসবে না। ক্যালসিয়াম 20, এখানেও ডি আসবে না। এই পটাশিয়াম কত 19, এখানেও কোনো ডি আসে না। স্ক্যান্ডিয়ামে একটা ডি আসে, তাহলে অ্যান্সার হবে কি? এই যে এটা। ঠিক আছে, কার্বনে একবার দিছিল, হ্যাঁ এটা। এখন দেখো ব্যতিক্রম আসছিল একবার, এটা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম লেখো। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখা যায় কোথায় কোথায়? আর এটা 30 পর্যন্ত জানলেই হবে, 30-এর বাইরে কখনো দেওয়ার কথা না। ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম আছে ক্রোমিয়াম আর কপারের, এই দুইটার ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম। তোমাদের এবছর এই এতেও এতেও আসছে, বোর্ড পরীক্ষাতেও আসছে। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখা যায় এই দুইটাতে, এটা শুধু লিখে রাখো, বাকিটা সবাই পারবা। এখন আসো আমরা একটা দুটো কোশ্চেন একটু দেখাই দিই। ভার্সিটির কোশ্চেন গুলা এরকম না, ভার্সিটির কোশ্চেন গুলা একটু ই আছে। ইলেকট্রন বিন্যাস যদি মেডিকেলের বলো, মেডিকেলে কোনো ব্যাপারই না। ভার্সিটির কোশ্চেন গুলো এখন দেখো, ভার্সিটির কোশ্চেন গুলো একটু একটু হিসাব করে বলতে হবে। প্রথমে আসে এই ইলেকট্রন বিন্যাস থেকে ভার্সিটিতে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা বের করতে বলে। কি বের করতে বলতে পারে? অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কতটি, অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন সংখ্যা কতটি, বিজোড় ইলেকট্রন সংখ্যা কতটি এটা বের করতে বলে। কেমন, আমি কোশ্চেন দিই তারপরে বলি। লেখা আছে, দেখো এটা ছিল 17, জাহাঙ্গীরনগর 17, JU 17, যে ক্রোমিয়াম 24, এখানে আবার 3+ ছিল। 24 3+ যদি হয়,
এতে কতটি আয়নে কতটি অযুগ্ম ইলেকট্রন আছে, এই যে এই কোশ্চেনটাই, অযুগ্ম ইলেকট্রন আছে, ঠিক আছে। অপশন আর এ নাম্বারে হলো 5, অপশন বি তে হলো 3, অপশন সি তে 6, অপশন ডি তে হলো কোনটি নয়, নান। এটা কিভাবে বের করবা সেটা খেয়াল করো। আগে ইলেকট্রন বিন্যাসটা তুমি সম্পূর্ণ করে নিতে হবে, যে ক্রোমিয়াম 24 এর জন্য ইলেকট্রন বিন্যাস করবা। ক্রোমিয়াম 24 এর ইলেকট্রন বিন্যাস করে নিলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d আর হলো 4s, তাহলে 4s1 3d5, সবাই তো এটা জানোই। এখন 3 প্লাস, তা 3টা ইলেকট্রন চলে যাবে এখানে, যদি এখন আমি 3 প্লাস দেই তা 3টা ইলেকট্রন কি হয়ে যাবে, এটা সংকেতটা এইভাবে লিখতে পারো, 3 প্লাস এখানে 24, 3টা ইলেকট্রন যদি চলে যায় তা প্রথমে 4s খালি হবে আর ডি থেকে 2টা খালি হয়ে যাবে, তাহলে 3টা ইলেকট্রন এটা হয়ে যাবে d2। ঠিক আছে, ক্রোমিয়াম 3 প্লাস 4s1, আচ্ছা এটা তো 3 হবে, এটা 4s0 3d3, 5টা ছিল দেখো, এখানে ছিল 3d5 আর এখানে ছিল 1, তা আমরা যদি এখানেও লিখি এইভাবে এই 4s1, তো এখান থেকেও বুঝতে পারবা। প্রথমে যদি এটাকে বলতো যে ক্রোমিয়াম 24-এ এই কয়টা অযুগ্ম ইলেকট্রন, তাহলে কি আনসার হতো দেখো, এই যে 5টা, 1 2 3, আর একটা বাদ পড়ছে না, আচ্ছা এই পাশে দিই এটা, এগুলো কিন্তু সব ফিল আপ, এর আগের গুলো সব ফিল আপ, এই 3p6 যদি আঁকো এগুলো সব যুগ্ম, এগুলো সব জোড়, আর অযুগ্ম মানে কি বেজোড়। তার বেজোড় ইলেকট্রন এখানে আছে কয়টা, এই যে 5টার একটা 6টা, যদি শুধু ক্রোমিয়াম হতো তাহলে আমাদের অ্যান্সার হতো সি, 6টা অযুগ্ম ইলেকট্রন আছে। আর যদি এরকম 3 প্লাস বলে এখন, তা 3 প্লাস মানেটা হলো 3টা ইলেকট্রন বের হয়ে গেছে, 4s-টা আমাদের 0 করা লাগবে, 3p থেকে আমাদের 2টা বের করে দেওয়া লাগবে, এটা। তাহলে এখন অযুগ্ম ইলেকট্রন সংখ্যা হয়ে যায় কয়টা, 3টা, তাহলে অ্যান্সার হবে কি বি, ঠিক আছে, অ্যান্সার হবে বি। ওকে, তাহলে এটা শেষ। আরেকটা যদি দেই, আয়রন 26, এটাও আসছিল একই সালে, আয়রন 26 3 প্লাস, বলছিল এটাতে কয়টা অযুগ্ম ইলেকট্রন আছে, এই আয়নে কতটি অযুগ্ম ইলেকট্রন আছে। তাহলে প্রথমে তোমার কাজ হবে কি, আগে ইলেকট্রন বিন্যাসটা সম্পূর্ণ লিখে নেওয়া আয়রন 26-এর জন্য, আয়রন 26, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d4s, তাহলে 4s যাবে হলো 2টা আর 3d6-এ 6টা। তো এই জায়গাটা আগে ইলেকট্রন বিন্যাসটা এখানে লিখে নেই, 1টা 2টা 5টা, আর 4s-এ হলো 2টা, তাহলে এইভাবে আছে 1 1 1 1 1, এখানে একটা, তাহলে 3টা ইলেকট্রন বের করতে হবে, তা 4s0 হবে, 4s0 করলে এই দুটো বাদ, 0 হয়ে গেছে, আর এই জায়গাটাই 5 হয়ে যাবে, তাহলে 3টা ইলেকট্রন বের করে দিলাম, একটা এখানে থাকবে। এই যে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা এখন কয়টা দাঁড়াচ্ছে, 5টা দাঁড়াচ্ছে। এই ক্রোমিয়াম 26-এর 6টা কিভাবে, আচ্ছা দেখাচ্ছি, এটা দেখো, এটা আগে বুঝতে পারছো কিনা, এটা বুঝতে পারছো যে আগে প্রথমে ফুল পরমাণুটার জন্য করবা, তারপরে 3 প্লাস করবা, মানে ইলেকট্রন গুলো বের করে দিবা, যে 3টা ইলেকট্রন এখানে বের হয়ে গেছে, তা 4s0 করছি, আর 6 ছিল সেখান থেকে একটা, 4s থেকে 2টা আর একটা 3টা যদি বের করে দিই, তা 1 2 3 4 5, তাহলে 5টা ইলেকট্রন এখানে অযুগ্ম থাকে। আর ক্রোমিয়াম 24-এরটা কি হবে, ক্রোমিয়াম 24 শুধু যদি ক্রোমিয়াম 24 থাকে, তাহলে 4s কি ছিল এখানে, 4s1 আর 3d কত 5, তাহলে 4s-এ একটা না, এই যে একটা, আর এখানে কয়টা, 5টা না, তাহলে 5 আর 1 টোটাল কত, এখানে 5টা আর এখানে একটা, তাহলে টোটাল মিলে 6টা না, নাহার। শুধু ক্রোমিয়াম 24 যদি হয় তা সেটার অযুগ্ম ইলেকট্রন কয়টা হবে, 6টা হবে, ঠিক আছে, আর যদি ওইটা হয় তাহলে এটা। ওকে, এটা শেষ, এরপরে যাই, এই টাইপ শেষ, অযুগ্ম ইলেকট্রন সংখ্যা শেষ, আর টাইপ 4 শেষ, 5 শেষ,
6 লিখছিলাম মনে হয় নোড, নোড লিখছিলাম না, এটা লিখছিলাম পরে। নোড লিখছিলাম, এটা আগে না পরে লিখছিলাম? এটা 5। আচ্ছা, তাহলে এটা দাও 5 নোড, নোডাল তল। নোড কি আর নোডাল তল কি? আর এগুলো ছবি, ডি অরবিটাল, ডি অরবিটালের ছবি। এখান থেকে আজ পর্যন্ত কোশ্চেন আসে নাই, পি অরবিটালের ছবি। এই ছবি দুইটা ভার্সিটি রিটেনে আসতে পারে, যে ডি অরবিটাল আর পি অরবিটালের চিত্র আঁকো, এটা রিটেন কোশ্চেন। প্রথমে আসো নোড কি জিনিস। নোড হলো যে পরমাণুর যে সকল জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো, পরমাণুর যে সকল জায়গায় ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা জিরো। যদি না লিখে তা তোমরা লিখে নিবা, আমি যদি লিখি কারণ যাতে আমার সাথে তোমরা লেখো, এই জন্য আমি লিখি। আর যদি আমি না লিখি তো তোমরা খাতায় যদি না লিখে রাখো, এই জিনিসটা পরে মাথার মধ্যে থাকবে না। তাহলে দেখো, পরমাণুতে যে সকল জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা জিরো, যে সকল জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা জিরো, এখন থেকে আমি এইভাবে লিখবো, যে সকল জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা কি জিরো, ঠিক আছে? তাহলে যে সকল জায়গায় ইলেকট্রন থাকার সম্ভাবনা জিরো, সেটাকে আমরা কি বলবো? নোড বলবো। তো একটা চিত্র যদি আঁকি, আসলে দুইটা ইয়ে হয়, অ্যাঙ্গুলার নোড হয় আর একটা হলো রেডিয়াল নোড হয়। আর তোমাদের এত ডিটেলস নাই, এত ডিটেলস কখনো পরীক্ষাতে আসে না, আজ পর্যন্ত নোট দিয়ে কোনো কোশ্চেনই আসে নাই। সুতরাং এত ডিটেলস করার কোনো দরকারই নাই, আমরা শুধু নোটটা বের করি, ঠিক আছে? অ্যাঙ্গুলার নোড, রেডিয়াল নোড এত ডিটেলসে যে তোমাদের কখনোই কোশ্চেন করি নাই, এই জন্য আমরা ওইটা করব না, আমরা শুধু সিম্পলটা দেখবো। তো এটা যদি একটা নিউক্লিয়াস হয়, এটা তার প্রথম কক্ষপথ। আচ্ছা, নিউক্লিয়াসের জুড়েই কিন্তু প্রথম কক্ষপথ থাকে, এরকম করে দিই। এর গা দিয়ে যেটা থাকবে এটা হলো প্রথম কক্ষপথ, ওর নিচে কিন্তু কোনো ফাঁকা জায়গা থাকে না, এটাই কিন্তু প্রথম কক্ষপথ, এটা বুঝতে হবে। এটা 1s, প্রথম কক্ষপথে শুধু কে থাকে? 1s থাকে। দ্বিতীয় কক্ষপথ যদি তাই আমরা, এখানে শুধু কে থাকবে? 2s আর 2p থাকবে। আর তৃতীয় কক্ষপথ যদি আমরা লিখি এখানে, তো এখানে 3s, 3p আর 3d থাকবে। চতুর্থ কক্ষপথ যদি আমরা লিখি, এটা 4s, 4p, 4d, 4f থাকবে। পঞ্চম কক্ষপথ এরকম 5s, 5p, 5d এভাবে থাকবে। এখন আসি যে ফাঁকা জায়গাগুলো কোথায়। দেখো, এটা নোট বলছে কি, যে সকল জায়গাগুলো ইলেকট্রন থাকতে পারে না। তো এই জায়গাগুলো ফাঁকা না? এই যে দেখো, এই জায়গাগুলো ফাঁকা, এই জায়গাগুলো ফাঁকা, এই জায়গাগুলো ফাঁকা। তো এই যে ফাঁকা জায়গা, এটাকেই আমরা বলতেছি নোড, ঠিক আছে? এখন যদি আমাকে জিজ্ঞাসা করা হয় যে 4s এ কয়টা নোড আছে, তো 4s যদি এই কক্ষপথ এইটা হয়, 4s এর কক্ষপথ এইটা, তাহলে এই একটা ফাঁকা জায়গা, তার জন্য একটা ফাঁকা জায়গা, একটা ফাঁকা জায়গা। তো 4s এর জন্য টোটাল 3টা নোড আছে। একই কথা যদি 4p এর জন্য আমাকে বলে, তো এই যে একটা জায়গা, একটা জায়গা, একটা জায়গা, 3টা ফাঁকা জায়গা আছে। আমাকে যদি এখন জিজ্ঞাসা করা হয় যে 3s এর জন্য কয়টা ফাঁকা জায়গা আছে, 3s এর জন্য একটা ফাঁকা জায়গা আর তার আগে একটা ফাঁকা জায়গা। তো এই যে যে কক্ষপথ বলবে ঠিক আগের একটা একটা করে বাদ দিলে সেটা নোট পাওয়া যায়। নোট সংখ্যাকে এভাবে না লিখে আমরা যদি সূত্রের মাধ্যমে প্রকাশ করি, তো লেখো নোট সংখ্যা, নোট সংখ্যা সমান হলো n-1d, অর্থাৎ যে কক্ষপথ বলবে তার থেকে একটা করে বাদ দিতে হবে n থেকে। তা আমাকে 4s যদি বলা হয়, যে 4s বলো, 4p বলো আর 4d বলো, 4d বলো অথবা 4f বলো অথবা 4g, তো আর সম্ভব নাই তিনটা। এর নোট সংখ্যা, এদের নোট সংখ্যা কত হবে? এর নোট সংখ্যা কত হবে দেখো, n-1, তো এদের প্রত্যেকের n এর মান কিন্তু 4, আর -1 যদি দেই তাহলে 3টা জায়গা থাকবে। এদের প্রত্যেকের নোট সংখ্যা 3টা হবে। কেমন? এই যে একটা, দুইটা, তিনটা, দেখছো? 4s, 4p, 4d প্রত্যেকের জন্য। একই কথা এখন যদি আমি বলি যে 5s, 5p কিংবা 5d কিংবা 5f কিংবা 5g, এদের প্রত্যেকের কয়টা করে নোড থাকবে? প্রত্যেকের জন্যই n এর মান ফার্স্ট, n এর মান দেখো n-1t, n এর মান বসাও এখানে, 5 - 1 সমান কয়টা হবে? 4টি হবে, ঠিক আছে? ইভা, আচ্ছা আমি এটা এই টাইপটা শেষ করি আগে।
তাহলে n-1 যদি দাও তা সেটা তুমি নোট পেয়ে যাবা। নোট বের করা খুবই ইজি জিনিস, এটা আমরা অ্যাঙ্গুলার নোট, রেডিয়াল নোট অত ডিটেলসে যাচ্ছি না। এই অ্যাঙ্গুলার n-l-s করতে এটা দরকার নেই। নোডাল তল, তা নোডাল তল বলতে কি, যে তল বরাবর ইলেকট্রন থাকার পসিবিলিটি শূন্য। নোডাল তল মানে কি, লেখো যে তল বরাবর, নোডাল তল কি, যে তল বরাবর ইলেকট্রন থাকার পসিবিলিটি শূন্য। যে তল বরাবর ইলেকট্রন থাকার পসিবিলিটি শূন্য, থাকার পসিবিলিটি বা সম্ভাবনা, যে তল বরাবর ইলেকট্রন থাকার সম্ভাবনা শূন্য বা জিরো, সেটাকেই আমরা বলি নোডাল তল। তা এই যে পি অরবিটাল আর ডি অরবিটাল আমরা দেখবো এদের ক্ষেত্রে, যে পি অরবিটাল যদি হয় তা পি এক্স হয়, একটা পি ওয়াই হয়, আর একটা হলো পি জেড হয়। তা পি এক্স এ এটা যদি আমরা আঁকি এভাবে, যে এটা হলো এক্স অক্ষ, তাহলে পি এক্স এর চিত্র কেমন, এইটা এটা। এইটাকে একটা বেলুন কল্পনা করো দ্বিমাত্রিক ভাবে, যে দুইটা বেলুন, আর দুইটা বেলুনের মাঝে একটা তল রাখা যায় না। এই যে এই দুইটাকে যদি একটা দুইটা বেলুন হয় বা দুইটা ইয়ে হয়, এই দুইটাতে কিন্তু কালি দিয়ে ভরা, এই কালিগুলো হলো ওই ইলেকট্রনকে ধরো, এই কলম দুইটার কালিটাই হলো কি ইলেকট্রন দিয়ে ভরা আছে। এদের মাঝ বরাবর এই ইলেকট্রন, এদের কালিগুলোকে তুমি ইলেকট্রন ধরো, তাহলে ওই তল বরাবর কিন্তু ইলেকট্রন আছে, এই সোজাসুজি কিন্তু ইলেকট্রন আছে। কিন্তু এদের মাঝখানে যদি আমি একটা তল কল্পনা করি, এই ডাস্টারটা, তাহলে এই তলে কখনো ইলেকট্রন আছে দেখো তো, এরা আছে কি এই দিকে আর এই দিকে, মানে এই তল বরাবর কিন্তু ইলেকট্রনটা আছে, এদের মাঝখানে কি কোনো ইলেকট্রন থাকার পসিবিলিটি আছে? তাহলে এদের মাঝখানে যদি আমি একটা তল কল্পনা করি, ওই তলে কখনো ইলেকট্রন থাকে না, তাহলে ওইটাকেই বলতেছে নোডাল প্লেন বা নোডাল তল। তাহলে এই যে পিএক্স এর মাঝখানে যে একটা তল যদি আমি কল্পনা করি, তা সেটাই হলো একটা নোডাল প্লেন বা একটা নোডাল তল। এখানে এরকম একটা তল আঁকা যায়, ঠিক আছে, একটা তল একটা তল। একই কথা পি ওয়াই এর মাঝখানে এরকম একটা তল কল্পনা করা যাবে ওয়াই অক্ষের উপরে, পি ওয়াই এর চিত্র, এই চিত্র কিন্তু পরীক্ষাতে আসে। এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে ওয়াই অক্ষের উপরে এটা থাকে, তাহলে এর কয়টা তল আছে, এর এই তল বরাবর কোনো ইলেকট্রন থাকে না, এটারও ঠিক এই তল বরাবর কোনো ইলেকট্রন থাকে না। তাহলে এইটাকেই বলতেছি আমরা নোডাল প্লেন বা নোডাল তল। তাহলে পি এক্স এর একটা নোডাল প্লেন আছে, পি ওয়াই এর একটা নোডাল প্লেন আছে। একই কথা পি জেড, আমি যদি জেড অক্ষের উপরে আঁকি, এটা হলো জেড অক্ষ, তাহলে জেড অক্ষের উপরে যদি একটা এটা থাকে, এটা জেড অক্ষের উপরে পি ওয়াই, তো এর তল কি, এই তল বরাবর এর কোনো ইলেকট্রন থাকে না, এই যে দুইটা বেলুনের মাঝখানে একটা তল, এই তল বরাবর কোনো ইলেকট্রন থাকে না, এটাকেই বলে নোডাল প্লেন। বুঝতে পারছো কিনা, যে তল বরাবর ইলেকট্রন থাকে না, মানে দুইটা লোব অরবিটালের ওই লোবের ঠিক মাঝ বরাবর যে তলটা আমরা কল্পনা করি, ওই তলে কখনো ইলেকট্রন থাকার পসিবিলিটি থাকে না বলে ওটাকেই বলে নোডাল প্লেন বা নোডাল তল। ঠিক আছে, নোডাল প্লেন বা নোডাল তল হয়েছে, বুঝতে পারছো কিনা? এবার আসি ডি এর ক্ষেত্রে। ডি এর ক্ষেত্রে যদি বলো যে নোডাল প্লেন গুলো কেমন, ডি, তা ডি এর পাঁচটা জিনিস, একটা হলো ডিএক্স ওয়াই, ডিওয়াই জেড, ডিজেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডিজেড স্কোয়ার। ডি এক্স ওয়াইটা দেখতে কেমন, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ, তো এটা হলো ডিএক্স ওয়াই। এখানে এরকম দুইটা করে করে বেলুন আছে, দুইটা করে করে একটা দুইটা করে করে, যে দুইটা প্লেন, ওই দুইটার মাঝখানে একটা একটা করে তল, এখানে তো দেখানো যাচ্ছে না। তাহলে যেহেতু দুইটা করে বেলুন, এদের মাঝখানে একটা করে তল, তাহলে এই যে ডিএক্স ওয়াই, ডিএক্স এর মধ্যে দুইটা নোডাল তল আছে। এর মধ্যে কয়টা নোডাল তল আছে, দুইটা। ডিওয়াই জেড যদি আমি আঁকি, তাহলে এটা ওয়াই অক্ষ, আর এখানে এটা যদি জেড অক্ষ দিই, এটা ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষের উপরে থাকবে একটা, এদের মাঝখানে একটা তল। আর এই যে জেড অক্ষে যদি আঁকি, এর মাঝখানে আর একটা তল, তাহলে ডি ওয়াই জেড এর মধ্যেও দুইটা তল পাবা। আর ডি জেড এক্স যদি আঁকো, আচ্ছা এটা ওয়াই জেড হয়েছে না, ডি ওয়াই জেড, এবার জেড এক্স টা দেখো, এটা ওয়াই জেড, আর জেড এক্স টা দেখো, এটা হলো জেড অক্ষ, এটা এক্স অক্ষ,
এই যে দুইটা বেলুন তার মাঝখানে একটা করে তল, তাহলে দুইটা তো চারটা বেলুন যেহেতু চারটার মাঝখানে দুইটা তল, তাহলে এরও দুইটা তল আছে। আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি হয়, এটা যদি হয়, এই চিত্র কিন্তু পরীক্ষাতে আসে, ডি ওয়াই জেড ডি জেড এক্স, ডি জেড এক্স এটা, এটা জেড এটা এক্স, আর এটা হলো ওয়াই জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। দেখো এই তিনটা কিন্তু অরবিটালের, এই তিনটা অরবিটাল কিন্তু অক্ষের উপরে অবস্থান করে, এটাও কিন্তু একটা এমসিকিউতে আসে যে ডিএক্স ওয়াই ডি ওয়াই জেড আর ডি জেড এক্স এগুলো সবগুলো কিসের উপরে অবস্থান করে, এগুলো সব অক্ষের উপর অবস্থান করে। আর এই যে খেয়াল করো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, যেটা এটা মুছে দিই আমরা এখন, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার রাখলাম এখানে, এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, না না না, এগুলোর একটু ছবি যদি দেখাই দিতে পারতাম তা তোমাদের সুবিধা হতো। খেয়াল করো এগুলো একটু ছবি এঁকে একটু ছবিগুলো দেখাই দিলে ভালো হয়। এগুলো অক্ষের ওপরে না বলে, আবার দেখো একটু সামান্য ভুল হয়েছে, ডিএক্স ওয়াই ডি ওয়াই জেড আর ডি জেড এক্স অক্ষের ওপরে না হবে, এগুলো অক্ষের মাঝে দিতে হবে। আমার এই অক্ষের ওপরে রাখা হয়ে গেছে, এটা এক্স আর এটা এই যে ওয়াই অক্ষ যদি বলি, তা এগুলো ওদের মাঝখানে থাকবে। একটু ভুল হয়েছে দেখো, এরকম হবে এক্স ওয়াই মাঝখানে থাকবে। এটা যদি হয় ডিএক্স ওয়াই, তা এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ যদি হয়, তো এদের মাঝখানে অবস্থান করবে, অক্ষ বরাবর না থেকে এদের কি থাকবে, অক্ষের মাঝখানে থাকবে। তাহলে এক্স ওয়াইটা অক্ষের মাঝখানে থাকবে, আর ডি ওয়াই জেডটা এটা যদি ওয়াই অক্ষ হয় আর এটা যদি জেড অক্ষ হয়, তাহলে এই ওয়াই অক্ষের মাঝখানে থাকবে একটা, আর জেড অক্ষের মাঝখানে থাকবে একটা, এরকম ওয়াই আর জেড অক্ষে। আসলে এটা কম ঠিক না, দেখো জেড অক্ষটাকে আমরা একটু এইভাবে ধরি, খেয়াল করো এটাকে জেড অক্ষ ধরো, তা না হলে দ্বিমাত্রিক আঁকাটা একটু ঝামেলা, আমার আর্ট অত ভালো না। এরকম হবে, এরা অক্ষের মাঝে থাকবে। আর ডি জেড এক্স, এটা জেড অক্ষ ধরছি আর এটা ওয়াই অক্ষ, তাহলে ওয়াই জেড এর মাঝখানে। আর ডি জেড এক্স টা দেখো এগুলো কিন্তু আঁকতে বলতে পারে, রিটেনে কিন্তু আঁকতে বলতে পারে, এটা জেড অক্ষ আর এটা এক্স অক্ষ ধরছি, এদের মাঝখানে অবস্থান করবে, এদের মাঝখানে অবস্থান করবে। আগে যে অক্ষের উপরে দিছিলাম ওইটা কিন্তু ঠিক ছিল না, ঠিক আছে, আগে যে অক্ষের উপরে দিছিলাম ওইটা কিন্তু ঠিক ছিল না, এটা ঠিক আছে, আগে কিন্তু অক্ষের উপরে এঁকে ফেলছিলাম, এটা কিন্তু ঠিক ছিল না, ঠিক করে নিও। অক্ষের উপরে হবে না, এগুলো সব অক্ষের মাঝে হবে। আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটা দেখো এই দুইটা ঠিক অক্ষের উপরে অবস্থান করে। এই যে এক্স, এটা এক্স অক্ষ দাও, এটা ওয়াই অক্ষ দাও, এইটা অক্ষের উপরে অবস্থান করবে, এটা হলো এক্স অক্ষ, ওয়াই অক্ষের উপরে অবস্থান করবে, এইটা অক্ষের উপরে অবস্থান করে। আর ডি জেড স্কোয়ারটা দেখো, ডি জেড স্কোয়ার, এটার মাঝখানে একটা এরকম গোল চাকতির মতো একটা জিনিস আছে, এই চাকতিটা থাকার কারণে এর মাঝখানে কোনো তল থাকে না। আগে যে ডিএক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্রত্যেকটার কিন্তু দুইটা করে নোডাল তল পাওয়া যায়, কারণ দুইটা বেলুন যোগ করলে তাদের মাঝখানে একটা তল থাকবেই। শুধুমাত্র ডি জেড স্কোয়ারের লেখো এর কোনো নোডাল তল থাকে না, এর কোনো নোডাল তল থাকে না। কেন থাকে না, কারণ এই যে মাঝখানে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ না, একটা গোলাকার চাকতির মতো, এইটার কারণে এই তল বরাবর এখানে কোনো তল আঁকা যায় না। এই তল বরাবর যেহেতু কোনো তল আঁকা যায় না, তার মানে এটার কোনো নোডাল তল থাকে না। আচ্ছা আচ্ছা, 4 দিন করে দিব দেখি, 4 দিন করে দেওয়া যাবে, ঠিক আছে, পরের সপ্তাহ থেকে দেখি 4 দিন করব। তাহলে নোড, নোডাল তল আর এটা, এখন দেখো এটা বুঝতে পারছো কিনা, যে তলগুলো বুঝতে পারছো যদি তাহলে এইটাই শেষ করে দিই, অ্যান্সারটা দেওয়া আগে যে এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি এক্স জেড এক্স,
আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর শেষেরটা হলো লিখছি ডি জেড স্কোয়ার। নোডাল তল যদি বলো কার কয়টা আছে, নোডাল তল, তাহলে এইটার দুইটা, এটার দুইটা, এটারও দুইটা, এটার দুইটা, এইটার নোডাল তল 0। ঠিক আছে, জেড স্কোয়ার এটাও এক্স এর উপরে হবে, এটাও অক্ষের উপরে হবে। এই যে এটা ডি জেড স্কোয়ারটা অক্ষের উপরে হবে। আমি আঁকি দেখো, ডি জেড স্কোয়ারটা এইটা হলো জেড অক্ষ যদি দেই আমি, এটা জেড অক্ষ যদি দেই এখানে, তাহলে এই জেড অক্ষের উপরে এইভাবে হবে, আর এর মাঝখানে এরকম গোল একটা চাকতি থাকবে। এই গোল একটা চাকতির কারণে এই ডিজেড স্কোয়ারের কোনো নোডাল তল থাকে না। তাহলে কোনটা নোডাল তল নাই, ডিজেড স্কোয়ারের অক্ষের উপরে অবস্থান করে শুধুমাত্র এই দুইটা, অক্ষের ওপর অবস্থান করে, অক্ষ বরাবর, অক্ষের উপরে না দিয়ে লেখো অক্ষ বরাবর থাকে, অক্ষ বরাবর। আর এই তিনটা লেখো অক্ষের সাথে লম্ব, অক্ষের মাঝে থাকে, অক্ষের মাঝে মানে দুইটা অক্ষের মাঝে থাকে। দুইটা অক্ষের দুইটা দেওয়ার দরকার নেই, দুইটা অক্ষ না দিয়ে ত্রিমাত্রিক বলে তিনটা হবে। তাহলে অক্ষের মাঝে থাকে হলো এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, আর অক্ষ বরাবর থাকে হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডিজেড স্কোয়ার, এই দুইটা হলো অক্ষের উপরে থাকে। ঠিক আছে, এই জেডও কিন্তু অক্ষের উপরে, অক্ষ বরাবর থাকে। তো এটা দিয়েই কিন্তু একবার একটা এমসিকিউ দিছিল, দেখো বলে দিই সেটা, রাজশাহী ইউনিভার্সিটি ছিল। নোডাল তল এটা, ক্লাস শেষ করে দিচ্ছি ওয়েট। রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন, ডি এক্স ওয়াই ডি ওয়াই জেড ডি জেড এক্স অরবিটাল গুলো, অরবিটাল গুলো 1 নম্বর অপশনে ছিল অক্ষ বরাবর থাকে, অক্ষ বরাবর। বি নাম্বার অপশনে ছিল অক্ষের মাঝে, দুই অক্ষের মাঝ বরাবর। ত্রিমাত্রিক বললে তিনটা, দুই অক্ষের মাঝ বরাবর। আর সি নাম্বারে ছিল দুটি লোব আছে, আর দরকার নাই আমরা অপশন পেয়ে গেছি, দুটি লোব আছে, এদের তো 4টা করে করে লোব আছে, দুইটি লোব, দুইটি লোব আছে, দুইটি লোব, আর ডি নাম্বারে কোনোটি নয়। তো এদের দেখো 4টা করে করে লোব, এর দুইটা, এর দুইটা দুইটা করে 4টা লোব, তারা থাকে কি, এরা দুই অক্ষের মাঝে থাকে, অ্যান্সার হবে এটা দুই অক্ষের মাঝে। আর এদের লোব কয়টা তো আমরা দেখছি একটু আগে, দেখো এদের লোব কিন্তু 4টা করে, একটা বেলুন একটা লোব, অক্ষ বরাবর দিয়ে না, এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এদের মাঝ বরাবর থাকে। চারটা করে লোব, এ একটা লোব, এ একটা লোব, এ একটা লোব, একটা লোব, প্রত্যেকটা 4টা করে লোব, তাহলে থাকে হলো দুই অক্ষের মাঝে। তাহলে এই তিনটা দুই অক্ষের মাঝে, এই দুইটা অক্ষ বরাবর থাকবে। আর পি এক্স পি ওয়াই পি জেড ওগুলো সব অক্ষ বরাবর। দেখো পি এর গুলা কিন্তু সবগুলো অক্ষ বরাবর, ডি এর তো এটা দেখলাম, আর পি এর গুলা কিন্তু সব অক্ষ বরাবর, পি এক্স পি ওয়াই পি জেড তিনটাই কিন্তু অক্ষের উপরে থাকে। এটা পি এক্সটা হলো এক্স অক্ষের উপরে, পি ওয়াইটা হলো ওয়াই অক্ষের উপরে, আর পি জেডটা কিন্তু জেড অক্ষের উপরে। পি জেডটা এটা জেড অক্ষ যদি দেই, বা এখানে জেড অক্ষ দাও, এটা জেড অক্ষ দাও, তাহলে এর উপরে অবস্থান করবে। এই তিনটাই হলো অক্ষের উপরে থাকবে। আর ডি এর কিন্তু তিনটা অক্ষর উপরে থাকে না, অক্ষের মাঝে থাকে, আর দুইটা অক্ষের উপরে থাকে। এই হলো শেষ। এই চিত্র পরীক্ষাতে আসতে পারে, রিটেনে চিত্র একে এখানে 2 মার্ক দিতে পারে। হ্যাঁ, জেডের লোভ আবার দুইটা লেখো, এই জেডের লোভ কিন্তু দুইটা, জেডের লোভ দুইটা, এ একটা লোভ আর এ একটা লোভ, আর এর মাঝখানে এরকম গোল চাকতির মতো একটা জায়গা থাকার কারণে এর নোডাল তল নাই। লোভ সবসময় এর দুইটাই থাকে, লোভ দুইটা, আর গোল চাকতি থাকার কারণে এর কোনো নোডাল তল নাই, ডিজেড এর কোনো নোডাল তল শূন্য।
এর কোনো নোডাল তল নেই। তাহলে ডি জেড এর ডি জেড স্কোয়ারের নোডাল তল নেই। আর পি এর প্রত্যেকটার পি এর নোডাল তল এই যে একটা নোডাল তল, এটারই একটা নোডাল তল, এটার একটা নোডাল তল। আর ডি জেড এর কোনো এটার কোনো নোডাল তল নেই। বাকি ডি এর বাকি প্রত্যেকটা দুইটা করে নোডাল তল আছে। আর এদের নোডাল তল হলো একটা করে করে। ঠিক আছে, যদি ঠিক হয় তাহলে ক্লাস শেষ করব। তাহলে যেটা বললাম, এটার নোডাল তল একটা, এটার একটা, এটার একটা। এই যে দুইটা অক্ষের মাঝে একটা করে তল, দুইটা অক্ষের মাঝে একটা করে তল, তাহলে এর নোডাল তল একটা একটা করে। আর ওইটার নোডাল তল তো একটু আগে লিখে দিছিলাম যে এটার নোডাল তল 0, বাকি সবগুলো দুইটা করে। আচ্ছা, নোডাল প্লে একটু দেখো, আমি একটা দেখাই। একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি, তোমাদের ভিজুয়াল দেখাচ্ছি। খেয়াল করো, এই যে দেখো, এই যে দুইটা করে লোব না, এই দুইটা লোবের মাঝখানে একটা করে তল দেখতে পাচ্ছ? এই যে দেখো দুইটা দুইটা করে তো এই যে তার মাঝখানে একটা করে প্লেট, একটা করে প্লেট, এটাকে নোডাল তল বলে। এই যে দুইটা করে লোব, মানে দুইটা বেলুন, দুইটা বেলুনের মাঝখানে এই যে তল, এই যে এটাই হলো নোডাল তল। ঠিক আছে, এটাই হলো তোমাদের সেই নোডাল তল। এটা তাহলে একটা হলো পি এক্স, একটা পি ওয়াই, আর একটা পি জেড, প্রত্যেকের একটা করে নোডাল তল আছে। এবার যদি ডি এরটা বলি, ডি এরটা আবার একটু দেখাও, দাঁড়াও স্ক্রিন শেয়ারটা কাটি, স্টপ। বুঝতে বুঝতে পারছো? এখন বুঝতে পারছো কিনা? আচ্ছা, এবার দেখো আর একটা ডি এর গুলা চিত্র দেখাই আমি। ডি অরবিটাল নোডাল তল, এটা আমি একটু ছাড় দিয়ে দেখাচ্ছি। ডি অরবিটাল নোডাল তল, চিত্র না দেখলে আসলে বুঝবে না। ওকে, এই যে দেখো, এই যে ডিএক্স ওয়াই, ডিএক্স ওয়াই এর দেখো দুইটা তল, ডিওয়াই জেড এরও দেখো দুইটা তল, ডিজেড এক্স এরও দেখো দুইটা তল। আর এই তিনটা দেখছো, এই তিনটা কিন্তু অরবিটালের মাঝ বরাবর আছে। এই তিনটা অরবিটালের মাঝ বরাবর, এরা দেখো দুইটা দুইটা অরবিটালের ঠিক মাঝে, এরা অরবিটালের উপরে থাকে না, অক্ষ বরাবর থাকে না, যেটা বলতেছি অরবিটাল। এদের লোবগুলা দেখো অক্ষ বরাবর না থেকে অক্ষের মাঝে আছে। আর দুইটা করে করে তল আছে, দুইটা করে করে তল আছে। আর এইটা খেয়াল করো, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর জেড স্কোয়ারটা, এর দুইটা তল আছে ঠিকই, আর এরা কিন্তু অক্ষের ওপরে অবস্থান করে। আর এইটার কোনো তল নাই, এটার মাঝ বরাবর এই যে একটা গোল চাকতি যেটা বলতেছিলাম না, এই গোল চাকতির কারণে এর মাঝ বরাবর এখান থেকে একটা তল আঁকা যাচ্ছে না। এই যে আমি যেখান থেকে কলম দিয়ে আঁকছি, এটাকে কোনো আঁকা যাচ্ছে না, এটা এই বরাবর কোনো তল নাই। এই কারণে এটার নোডাল তল 0। ঠিক আছে, এটার নোডাল তল কি 0। এটার দুইটা মানে ডিএক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এদের প্রত্যেকের দুইটা করে করে তল আছে। কিন্তু এটার কোনো তল নাই, এটার কোনো নোডাল তল নাই এই বরাবর। অ্যাঙ্গুলার তল হতে পারে, এই যে অ্যাঙ্গুলার গোল দিয়ে দিছে, কিন্তু এরকম যে লম্বা লম্বি যে তল এদের ক্ষেত্রে ছিল, এর ক্ষেত্রে এরকম কোনো তল নেই। তাহলে ডি জেড স্কোয়ার এর নোডাল তল হলো 0। আর এদের সবগুলো কি দুইটা করে করে দেয়া, এদের সবগুলো দুইটা করে। ঠিক আছে, এখন বুঝতে পারছো কিনা? আর যেটা বললাম যে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স, এগুলো কিন্তু অক্ষের মাঝে আছে। খেয়াল করো যে দুইটা অক্ষ দেয়া আছে, তাদের মাঝখানে কিন্তু লোকগুলো আঁকা। আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা দেখো অক্ষের ওপরে আঁকছে, মানে অক্ষ বরাবর। আর এই ডি জেড স্কোয়ার যেটা, এটাও দেখো অক্ষ বরাবর, এই যে অক্ষ বরাবর আঁকছে। ঠিক আছে, তাহলে এই দুটা কিন্তু অক্ষের উপরে অবস্থান করে, আর এই তিনটা অক্ষের মাঝে অবস্থান করে। এটা ঠিক থাকলেই হবে। এখন ক্লিয়ার বুঝতে পারছো যে প্রত্যেকে দুইটা করে
ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার দুইটা করে, আর ওইটার হলে একটা করে। এখন আর ভুল হওয়ার কথা না। আর টোটাল লোক কয়টা এখন বুঝতে পারলাম। ওকে, আল্লাহ হাফেজ তাহলে আজকের মতো। নেক্সট ক্লাসে আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক থাকবে আইসোটোপ। আইসোটোপ আর নিউক্লিয়ার বিক্রিয়া নেক্সট ক্লাসে শেষ হয়ে যাবে এই চ্যাপ্টার, মানে পার্ট 1 শেষ হবে, দ্রাব্যতাটা থাকবে। ওকে, আল্লাহ হাফেজ। ও ইয়ার আওয়ার ইনবক্স।